আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেককেই ক্লাসে দেখতে পাচ্ছি। আমি স্লাইডটাকেও শেয়ার করে দিচ্ছি। একেবারেই অপ্রস্তুত অবস্থায় আপনাদের ক্লাসটা নিতে হচ্ছে। আমি নিজেই খুব অপ্রস্তুত অবস্থায় আছি এবং এই অবস্থাতে আপনাদের যে অনুরোধ ছিল, আপনাদের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই আমাদের ক্লাসটা নিতে হচ্ছে। তো আপনারা জয়েন হইতে থাকেন। আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দিয়ে আসি। আপনারা জয়েন হইতে থাকেন, আমি হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে আসি। ওকে, আমাকে হয়তোবা একটু অন্ধকার দেখা যাইতেও পারে, বাট আমাকে দেখার মূল উদ্দেশ্য না আপনাদের। আপনাদের এখন উদ্দেশ্য হচ্ছে ক্লাসটা করা। তো আমাকে জানান যে অডিওটা এবং স্লাইডটা ঠিক আছে কিনা। দেখো, অডিওটা এবং স্লাইডটা ঠিক আছে কিনা আমাকে বলো, দ্রুত বলো। সবকিছু ঠিক আছে কিনা আমাকে বলো। অনেকেই সালাম জানাইছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এখন ভালো আছি বলার টাইম নেই। ক্লাসটা একদম অফিসিয়ালি শুরু করে দিই। প্রথমেই কথা বলবো আমি আপনাদের মোহাম্মদ জাহিদ ভাইয়া। হ্যাঁ, ঢাকা স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, এবং যে এলপিএস, এই এলপিএস এর ফাউন্ডার। আপনারা আমাকে চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। ওকে। তো অনেক জিজ্ঞেস করছে একজনে যে, ভাই আপনার শরীর কেমন আছে? আমার মাথা প্রচন্ড ধরা, প্রচন্ড ব্যথা, কিন্তু আহ, শেষ পর্যন্ত আপনাদের অনুরোধে আমি ক্লাসে আসতে বাধ্য হয়েছি। ক্লাসটা শেয়ার যদি না করো আমি খুবই কষ্ট পাবো। আমাকে কষ্ট দিয়ে যদি তোমরা খুশি থাকো, তাইলে আমার আর কিছু বলার নাই, ঠিক আছে? তো শেয়ার করার কথা ক্লাসের মাঝখানে আমি আর একবারও বলবো না। তোমরা যদি আমাকে অখুশি রেখে তোমরা খুশি থাকো, দ্যাটস ওকে। সো চলো প্রথমে আমরা ক্লাসটা শুরু করি। এসএসসি বা দাখিল পর্যায়ের যারা আছেন, আগামীকালকে পরীক্ষা আছে, তাদের স্পেশাল একটা ক্লাস নিতে যাচ্ছি। কিছু সৃজনশীল আমি এখানে প্র্যাকটিস করাইতে চাই, যার মাধ্যমে আপনাদের হয়তোবা প্রস্তুতিটা একটু ভালো হবে। ওকে, লাইটের ব্যবস্থা আসলে এখন করার মতন সিচুয়েশনও আমার হাতে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। ওকে, আই গেস এখন একটু দেখা যাইতে পারে। না, আরেকটু নিচে নামাইতে হবে, একটু দাঁড়াও। ওকে, এখন মোটামুটি কিছুটা লাইটের ব্যবস্থা করা গেছে, বাট হচ্ছে লাইট না ব্যবস্থা করলেও হইতো। আপনাদের আমাকে দেখা আমাদের মানবন্টনে আপনাদের কালকে
25টা এমসিকিউ থাকবে, 25টারই আনসার করতে হবে। সেকেন্ডলি হচ্ছে 8টা সৃজনশীল থেকে 5টার আনসার করতে হবে 50 মার্ক, 5টা সৃজনশীল আনসার করতে হবে, নট 60টা। ওকে, ব্যবহারিকে 25 নাম্বার যেটা ছিল, 25 নাম্বার আপনাদের ব্যবহারিক লিখে নিয়ে যাইতে হবে না, এটা ক্লাসের মধ্যে আপনাদেরকে মাদ্রাসা থেকে আপনাদেরকে এই মার্কসটা দিয়ে দিবে। চলেন, ওকে। সেরা সেরা ভক্ত জাহিদ ভাইয়ের, শিরা রক্ত জাহিদ ভাইয়ের ভক্ত, এইসব কথাবার্তা, এইসব কমেন্ট পরে করলেও হবে। ক্লাসটা শেষ করে জাস্ট চলে যাও, পরীক্ষাটা ভালোভাবে দাও, আমি এইটুকু দোয়া করি। ভাইয়া গার্হস্থ্য বিজ্ঞানের একটা সাজেশন দিলে খুব উপকৃত হইতাম ভাই। সাজেশন গার্হস্থ্যটা রেডি করা এই মুহূর্তে পসিবল না। আচ্ছা দেখো, সিলেবাস তোমাদের জন্য যেটা দেওয়া হয়েছিল আগেই, যে দেখো প্রথম 4টা অধ্যায় তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে তোমার 5টা সৃজনশীল আসবে। তাহলে ভাইয়া বাকিগুলো কি পড়বো না? পড়বা। কেন? কারণ বাকি 3টা হচ্ছে আরো বেশি ইজি, এবং ওই জায়গা থেকে প্রশ্ন আসলে ইজিলি পারবা। ওইখান থেকে আমি সৃজনশীল উঠে নেই, বাট যেসব কথা মুখে মুখে বলবো সেসব কথা তুমি যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হয়ে যাবে। তো চলো, এখানে আমরা প্রথম অধ্যায়ে চলে যাব। প্রথম অধ্যায় থেকে যেসব জিনিস দেখতে বলছিলাম, সৃজনশীল যাওয়ার আগে আমি কিছু কথা বলি। এখানে তোমাকে ভূমিক্ষয়ের ব্যাপারটা বুঝতে হবে, পড়তে হবে। ভূমিক্ষয় কয় ধরনের হয়, হ্যাঁ, কত প্রকারের হয় এবং এটা কিভাবে রোধ করা যায়, এই জিনিসটা পড়তে হবে তোমাকে। তারপরে মাছ ও পশু পাখির জন্য খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাটা, এবং হচ্ছে সম্পূরক খাদ্যটা কি, এগুলো আমরা একটু দেখব। মানে হচ্ছে আচ্ছা, একজন বলছে ভাই রাগ করছেন কিনা। না, রাগ করি নাই, আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, আমার মাথা প্রচন্ড ব্যথা, এই জন্য। আর হচ্ছে কালকে আপনাদের পরীক্ষা, সো আমি চাচ্ছি না যে কোনোভাবেই কারোই সময় নষ্ট হোক। আমি হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে স্লাইড বানানো বাদ দিয়ে, আপনাদের না, আমার নিজস্ব মানে ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা বাদ দিয়ে আপনাদের হচ্ছে এই স্লাইড বানাইতে হচ্ছে। আচ্ছা দেখেন, পরে হচ্ছে মাটি এবং পরিবেশের ধরন অনুযায়ী আপনি কোন কোন ফসলগুলো উৎপাদন করবেন সেটা দেখবেন, দেখবো। তারপরে হচ্ছে বীজ সংরক্ষণের সঠিক পদ্ধতিটা দেখবো। তারপরে হচ্ছে বীজের আর্দ্রতার হারটা নির্ণয় করতে হবে, এটা কালকে পরীক্ষা আসতে পারে অঙ্ক হিসেবে। সম্পূরক খাদ্য একটা ইয়াতে আপনি কি পরিমাণ দিবেন সেটা অঙ্ক হিসেবে আসতে পারে। এবং সর্বশেষ FCR, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা কালকে পরীক্ষা আসতে পারে। সব চলেন আমরা হচ্ছে প্রথমে সৃজনশীলে যাই। 1 নাম্বার সৃজনশীল, এই যে দেখেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে সেলিম মিয়ার এলাকা প্লাবিত হয়। আচ্ছা, ফলে ফসলি ও অনাবাদি জমির মাটি পানির স্রোতের সাথে প্রবাহিত হয়, প্রচুর ভূমিক্ষয় হয়। ওকে, স্থানীয় কৃষি বিশেষজ্ঞ এলাকা পরিদর্শন করে ভূমিক্ষয় রোধে কার্যকরী উপায়সমূহ অবলম্বনের পরামর্শ দেন। আচ্ছা, অনেককে দেখতে পাচ্ছি কিছু আজাইরা কমেন্ট করতেছো। যারা আজাইরা কমেন্ট করতেছো, আল্লাহর হস্তে এখান থেকে চলে যাও। আমার এইসব কমেন্ট দেখতে খুবই বাজে লাগতেছে, আমার নিজের অবস্থা খুবই বাজে। এবং হচ্ছে আপনাদের যারা ক্লাস করতে চান তারা অনুরোধ করছেন বিধায় আজকে ক্লাসটা নিতে হইতেছে। আমার মানে আমি আপনাদের মায়ায় পড়ে গেছি, জাস্ট এর বাইরে কিছু না। আজ এরা কেউ কমেন্ট করলে ভাই আল্লাহর রাস্তে চলে যান। যারা পড়তে আসছেন একজন হলে একজনই থাকেন, কালকে যেন ভালোভাবে লিখতে পারেন। এশিয়া ক্রিকেট সার্কাজম, বাইরে হয়ে যাও এখান থেকে। এইসব কথাবার্তা আমাদের যেন এখানে না দেখতে হয়। ওকে চলো, দেখো এখানে যেই সৃজনশীলের মধ্যে মেইনলি বোঝানো হয়েছে ভূমিক্ষয়। এটা এখানে কি বোঝানো হয়েছে? ভূমিক্ষয়। ওকে, আমরা ক নাম্বারে দেখি বীজ সংরক্ষণটা কি। বীজ সংরক্ষণ কি বলেন তো? বীজ সংরক্ষণ কি দেখি। খ নাই কারণ খ লাগবে না, যেটা বলতেছি সেটা বুঝো আগে। সব পড়াইলে তো সারা বছর পড়ান লাগতো, গুলো পড়াবো। বীজ সংরক্ষণ কি বলো? বীজ সংরক্ষণ কি বলো? হ্যাঁ, এই পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। এইসব কথাবার্তা ক্লাসের মধ্যে বলতে না বলছি, খালি ক্লাস করো, ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব, এইসব কথাবার্তা বলবো না। বলো বীজ সংরক্ষণ কি, বলো বীজ সংরক্ষণ কি, বীজ সংরক্ষণ কি, কেউ কিছু বলতে পারবে না, বানায় বলো। এটা কি এই বীজ সংরক্ষণ কি এটা জানার জন্য কি বই পড়া লাগবে রে? এগুলো কি বই পড়া লাগবে বীজ সংরক্ষণ কি জানার জন্য? বলো। বলবা যে বীজকে বেশি দিন স্থায়ী করে রাখার জন্য বা রাখার ব্যবস্থা করাকে হচ্ছে বীজ সংরক্ষণ বলে। এই যে এমডি হাবিব, আরে সেম টু সেম কমেন্ট করে দিছে। বীজকে বেশি দিন রাখার জন্য, বা সরি, বীজকে বেশি দিন রাখার ব্যবস্থা করাকে বীজ সংরক্ষণ বলে। পারবা না? এটা বই পড়া লাগবে, বই দেখবা অনেক কঠিন করে দেওয়া আছে, তুমি সব ইজিলি দিবা। কৃষি শিক্ষার মধ্যে কি বুঝছো খালি ইজিলি লিখে দিবা, শেষ। বুঝছো? সারা বছর পড়ি নাই বলে মার খাবা এখন। ক্লাসে আসছো কেন তাহলে? ক্লাসে আসছো যেন একটা গাইডলাইন পাইতে পারো। এই ক্লাসটা করার পরে এই বিষয়গুলো অন্তত আর সেকেন্ড বার দেখা লাগবে না।
কোনো কিছু বেশি দিন স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যবস্থা করা কি হচ্ছে কি বলে, মানে কোনো বীজকে বেশি দিন রাখার ব্যবস্থা করাকেই হচ্ছে বীজ সংরক্ষণ বলে। ওকে, এরপরে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, যে সেলিম মিয়ার এলাকায় সৃষ্ট ভূমিক্ষয় প্রকৃতি ব্যাখ্যা করো। ভূমিক্ষয় কয় প্রকার এটাকে বুঝতে হবে। ভূমিক্ষয় হচ্ছে বিভিন্ন ধরন আছে, একটা হচ্ছে সমতল ভূমির ভূমিক্ষয়, আর এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয়। এই দুই হ্যালো, হ্যালো। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কিনা বলো একটু। ধুরো, কি হচ্ছে এগুলা। আটকায় গেছিল মেবি। হ্যাঁ চলো, দেখা যাচ্ছে। সো চলো দেখি, এখন বলছে কি, তোমাকে বুঝতে হবে প্রথমত এটা কি, কোন ধরনের ভূমিক্ষয়। এটা কোন ধরনের ভূমিক্ষয় বলো। এখানে বলছে প্রকৃতি ব্যাখ্যা করো, কোন ধরনের ভূমিক্ষয় বলো। এটা কোন ধরনের ভূমিক্ষয়, কিছু পড়ো নাই তোমরা, বলো তো দেখি, কারা কারা পড়ছো একটু বলো দেখি। যারা পড়ছো তারা রেসপন্স করবা, তাহলে যারা পারে নাই পড়ে নাই তারা কিছু হইলেও পেরে যাবে। ঠিক আছে, আচ্ছা বলো। এটা হচ্ছে কোন ধরনের ভূমিক্ষয়, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আছে একটা, হ্যাঁ এক ধরনের প্রকার আছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। আচ্ছা তাহলে এটা কোন ধরনের ভূমিক্ষয় ভাইয়া, বৃষ্টিপাত জনিত। মনে রাখবা, ভূমিক্ষয় যদি আসে, ভূমিক্ষয় তো কয় ধরনের হয়, একটা হচ্ছে নদী ভাঙনের ভূমিক্ষয়, একটা হচ্ছে বৃষ্টিপাতে ভূমিক্ষয়। ঠিক আছে, একজন বলছো রেল ভূমিক্ষয়, না রেল ভূমিক্ষয় না, রেল ভূমিক্ষয় না, রেল ভূমিক্ষয় না তো, রেল ভূমিক্ষয়, এটা কি রেল ভূমিক্ষয় বলো। রেল ভূমিক্ষয় কোথায় হয় তোমরা জানো। রেল ভূমিক্ষয় তো হয়ে হচ্ছে পার্বত্য অঞ্চলে। এটা কি পার্বত্য অঞ্চল, এটা বৃষ্টিপাত জনিত। এটা কি রিল, রিল, এটা কি রিল। অনেকে বলছো রিল, আমি একটু বাজাই দেখি তোমরা মাথায় আছে কিনা, এটা কি রিল বলো, এটা কি রিল। হ্যাঁ একজন বলছে রিল, হ্যাঁ এটা রিল। তাহলে আমি না বললেও তোমরা না বলা যাবে না। রিল ভূমিক্ষয়টা কি, রিল ভূমিক্ষয় হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, যেটা দেখবা যে ধরো এই যে মাটিটা এরকম ভাবে ঢাল, হ্যাঁ, তো ধরো যখন মাটিটা মানে হচ্ছে যখন পানি চলে যায় দেখবা যে তখন কি হয়, এই যে এরকম আঙ্গুলের মতন দেখবা কিছু মানে ডেবে ডেবে যায়। দেখবা ধরো এটা হচ্ছে মাটি, মানে ধরো এটা হচ্ছে মাটি, হ্যাঁ উপর থেকে নিচে ঢাল ভাবে আসছে। তো তুমি যখন দেখবা এটা হচ্ছে যখন দেখবা বৃষ্টিপাত, বৃষ্টিপাত যখন হবে, বৃষ্টি যখন হবে দেখবা পানি যখন উপর থেকে নিচে যায় তখন কিছু বালু নিয়ে যায় বা মাটি নিয়ে যায়। যখন নিয়ে যায় দেখবা এরকম রাস্তা রাস্তা হয়ে যায়, মানে হাতের আঙ্গুলের মতন দেখবা কি ইয়া হয়ে যায়, কি দাগ হয়ে যায়। দেখবা পানি যখন যেদিক দিয়ে পড়বে হাতের আঙ্গুলের মতন এরকম হয়ে যায়। দেখছো এগুলা, তাহলে দেখছো বলো, এটা কি দেখছো কোনো সময়, যে যখন পানি উপর থেকে নিচের দিকে পড়ে তখন দেখবা পানি যেদিক দিয়ে পড়ে পানির মতন রাস্তা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা বৃষ্টিপাত জনিত। এটা কোন জনিত ভাইয়া, এটা বৃষ্টিপাত জনিত। এটা কি বলবা, বৃষ্টিপাত জনিত। রেল ভূমিক্ষয় কোনটা, এই যে রেল হচ্ছে এরকম হাতের মতন দেখবা যে ইয়া হয়ে যায়, দাগ হয়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে রেল ভূমিক্ষয়। ঠিক আছে, রেল ভূমিক্ষয়টা হয় হচ্ছে হ্যাঁ আঁকা বাঁকা দাগ হয়ে যায়। এটা হচ্ছে তোমার বৃষ্টিপাত জনিত। মনে থাকবে, তাহলে তুমি কি বলবা, এটা কোন 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 ধরনের ভূমিক্ষয় ভাইয়া, এটা হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। তখন ব্যাখ্যা করবা কিভাবে, উদ্দীপকে কি কি আছে লিখবা, লিখার পরে লাস্টে বলবা এই ধরনের ভূমিক্ষয়টা হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় হইলে এরকম উপর থেকে নিচে মাটির নিচে চলে আসে। ভাই বেসিক কথাবার্তা বলবা, কৃষি শিক্ষা পড়া লাগে, এটা কোনো বিষয়, এটা কোনো বিষয়, হাতের রেখার মতন হবে। হ্যাঁ এটা বলবা, তারপরে হচ্ছে এটার কারণে কি হয়, মাটি চলে যায়, হ্যাঁ উর্বর মাটির নিচে চলে যায়। বাস এই কারণগুলো ব্যাখ্যা করবা, দ্যাটস ইট, শেষ ভাই। গ নাম্বার বিগ নট এ বিগ ডিল, শেষ। তিনটা লাস্টের পয়েন্টে বলবা। সুতরাং বলা যায় যে এটা হচ্ছে কি প্রাকৃতিক বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, শেষ।
আচ্ছা, এরপরে দেখো ঘ, কৃষি বিশেষজ্ঞের পরামর্শের মূল্যায়ন করো। আচ্ছা, কৃষি বিশেষজ্ঞ পরামর্শ কি দিছে? ভূমিক্ষয় রোধে কার্যকারী উপায়সমূহ অবলম্বনের পরামর্শ দিছে। তাহলে ভূমিক্ষয় রোধের উপায়টা কি সেটা বুঝতে হবে। এখন বলো ভূমিক্ষয় রোধের উপায় কি কি? ভূমিক্ষয় উপায় কি কি? তুমি হচ্ছে ধরো কি করবা, বাঁধ দিবা, বাঁধ জমিতে কি করবা, বাঁধ দিবা। যদি বাঁধ দাও, একটা জিনিস মনে রাখবা, আবার বলছে খ কই, আরে বাবারে খ তো লাগবে না, আমি মেইন জিনিসগুলো বলতেছি, যেটা পড়াচ্ছি এটা পড়ো, যেটা বলতেছি জাস্ট এটা শোনো। সব পড়াইতে গেলে তো আমার তো এখন 100 ঘন্টা লাগবে। মেইন পয়েন্ট গুলো পড়াইতেছি, তোমরা পড়ে চলে যাও, এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা দেখো, লং টাইম নিয়ে এগুলো দেখি, এখন যদি লং টাইম নিয়ে এগুলো দেখি তাহলে ফুল টাইম, তাহলে ভাইয়া হ্যাঁ একজন বলছে কি তুমি ফুল প্রিপারেশন নিতে পারবো, তোমার যদি মনে হয় পারবা না তাহলে ক্লাস থেকে তুমি চলে গিয়ে হচ্ছে গাইড দেখে বা বই থেকে পড়তে পারো, নট সমস্যা নাই। আমরা হচ্ছে আমি এখন যাদের জন্য বলতেছি তারা একদমই কোনো মানে উপায়ই নাই ভাই। আজকে হচ্ছে কি বলে একদম পাগল হয়ে গেছে অবস্থা, আমি পারবো নাকি পারবো না, ফেল করবো এমন অবস্থা, তাদের জন্য। কেউ যদি মনে করেন আপনি এখান থেকে আরো ভালো পারবেন, বেটার পারবেন, সমস্যা নাই, আপনি মোস্ট ওয়েলকাম। এখান থেকে অন্য কোনো ভাবে গিয়ে আপনি প্রস্তুতি নিতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আমাকে বুঝতে হবে ভূমিক্ষয় রোধের জন্য উপায়গুলো কি কি। দেখো বেসিক কথাবার্তা, একটা তুমি যখন আগে মূল জিনিসটা বুঝো, যখন বৃষ্টি পড়ে, পড়ার পরে এই যে হচ্ছে এই যে কি বলে আহ মানে বৃষ্টি যখন পড়ে, পানিটা যখন আসে, তুমি যদি পানির গতিটাকে কমায় দিতে পারো তাইলেই তো হইলো। মূল কথাটা কি দেখো, তুমি যখন বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়টা আটকাইতে যাবা, মূল পয়েন্টটা হচ্ছে পানির গতি কমানো। যখন তুমি ঘ নাম্বারটা লিখবা, তুমি কিছু উপায় লিখবা, উপায় লিখে তুমি গাইডের মধ্যে হয়তো বা 1 2 আকারে নাই, তুমি 1 দিবা, লিখবা যে স্থানীয় কৃষি বিশেষজ্ঞ যেই পরামর্শটা দিয়েছিল সেটির গুরুত্ব অপরিসীম, প্রথম পয়েন্টে বলবা। পরে আরেকটা পয়েন্টে যাবা, পয়েন্টে যা বলবা কি যে উদ্দীপকে এটা এটা হয়েছে, তারপরে পরামর্শ দিছে। আরেকটা পয়েন্টে যাবা, যাওয়ার পরে বলবা কি 4টা পয়েন্ট তো লাগবে, তাহলে লাস্ট 3 নাম্বার পয়েন্টে যাবা, যাওয়ার পরে বলবা যে হচ্ছে তোমার কি বলে এই যে কি যে ভূমিক্ষয় রোধে, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় রোধে কি হচ্ছে যেসব উপায় বা যেসব কি বলে হ্যাঁ কার্যকরী উপায় গ্রহণ করা উচিত, সেগুলো হলো 1 নাম্বার দিবা কি যে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় রোধের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানির গতিটাকে কমানো। তুমি যদি উপর থেকে আসা পানিটার গতিটা কমাইতে পারো, তাইলে মাটি পানিটাকে খুব কম করে নিয়ে যেতে পারবে। বেসিক কথাবার্তা কিনা, এইসব কি তোমার এখন হাতে কলম মানে কোনো কিছু দিয়ে থিওরি দিয়ে বুঝাইতে হবে? একদম ইজি কথাবার্তা না, ইজি কথা, বাচ্চা পোলামান বললেও বুঝবে। যদি তুমি পানির গতিটাকে কমায় দিতে পারো তাইলে হচ্ছে কি ভূমিক্ষয়টা কম হবে। এখন তোমার কথা হচ্ছে 1 নাম্বার, ওটা 1 নাম্বার। 2 নাম্বারে কি হলো, এখন তুমি পানির গতিটাকে কমানোর জন্য তুমি কি কি করবা, বাঁধ দিতে পারো, একটু পরপর তুমি বাঁধ দিতে পারো। অথবা 3 নাম্বারে দিয়ে কি বলবা যে জমির মধ্যে তুমি আইল দিতে পারো। আইল, আইল তো চিনো, আইল যদি না চিনো থাবড়াবো, একদম থাবড়াবো, কান চপাটে সব ঘুরে যাবে। কি, আইল দিতে হবে, আইল। সিরিয়াস হও বাচ্চারা, সিরিয়াস হও। আইল তো বুঝো নাকি? আবার তোমরা কি বলো আইল, অনেকে আইল চেনো না, অনেকে কি বলে ওটাকে যে জমির মাঝখানে যে দেয়, এই যে একটু উঁচা করে মাটি দিয়ে, ওটাকে কি বলে জমির বর্ডার রাখে, আঁচ, হ্যাঁ এই যে আব্দুর রাজ্জাক, আঁচ, এটাই। তো এই যে ব্যাপারগুলা এগুলো দিবা। আরেকটা কি আছে দেখো, আরেকটা হচ্ছে কি আহ হ্যাঁ আরেকটা হচ্ছে কি তোমার এই যে দেখবা কিছু জায়গার মধ্যে গর্ত হয়ে থাকে, গর্ত, এই গর্তগুলো ভরাট করে দিতে হবে। বলবা জমির মধ্যে যদি কোনো গর্ত থাকে সেটাকে ভরাট করে দিতে হবে। কেন? যদি ভরাট না করো তাহলে হবে কি ওই জায়গাটাতে এসে পানির গতিটা বেড়ে যাবে। তাহলে বলবা যদি জমির মধ্যে কোনো গর্ত থাকে সেটাকে ভরাট করে দিতে হবে। এখন একজন বলছে ভাইয়া এখান থেকে 100% কমন পাবো, তোমার যদি মনে না হয় চলে যাও ভাইয়া এখান থেকে, সমস্যা নাই, কালকে তুমি পরীক্ষা হলে মিলাবা হয়, আর নতুবা পরে বলবা। আর মানে হচ্ছে এখান থেকে অন্য গাইডে যায় হচ্ছে পড়াশোনা করবা। হ্যাঁ একটু সিরিয়াস হও, উল্টাপাল্টা প্রশ্ন আমাকে করো না, ক্লাস করতে ইচ্ছা করলে করো, না চলে যাও, কারণ এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের। লাইল বলে, হ্যাঁ মুজাহিদ বলছে লাইল বলে, লাইল বলবা না, একদম শুদ্ধ ভাষায় বলবা হচ্ছে কি আহ, কি বলে এটাকে, হ্যাঁ ওই যে বড় আগাছা জন্মাতে দেওয়া। তো এখানে ওই যে বড় আগাছা যদি জন্মাইতে দাও, ওই যে এখানে দেখো মেহেরুন নিসা, আরে দূর কোনটা উঠাতে গেলাম কোনটা আসছে, মেহেরুন আফরিন সরি, এই যে বড় আগাছা তুমি যদি জন্মাইতে দাও তাহলে আগাছার মধ্যে কিন্তু মাটি আটকায় যাবে, তো দেখো ভূমিক্ষয়টা কিন্তু কম হবে। আবার দেখো আরো অনেক কিছু আছে, তুমি কিরকম হলো দেখো হচ্ছে আর আর কি কি আছে, হ্যাঁ এগুলা এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দিলেই তো হলো। জামিল হোসেন রাফি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে।
এই যে পরামর্শগুলো লিখতে পারবা তো নাকি বলো? এই যে যদি আসে ভূমিক্ষয়টা, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, পারবা? বল পারবা নাকি বলো? কিরে বাপ, পারবা? আরে পুরো স্ক্রিন চলে গেছে। আচ্ছা বলো আমাকে পারবা কিনা, আমি ওই যে স্লাইড আনতে আনতে আমাকে বলো যে প্রথমটা এই যে যেই বিষয়টা বলতে গেছি যে হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, যেটা বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়টা তোমাকে আটকাইতে গেলে তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপগুলোকেই তুমি হচ্ছে ব্যাখ্যা করবা। স্ক্রিনটা চলে গেছে, আসার আগ পর্যন্ত আমি একটু কথা বলি যে হচ্ছে তুমি প্রথমত যেটা করবা পানির বেগটাকে কমাবা। এখন পানির বেগটাকে কমানোর জন্য তোমাকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে আইল দিতে পারো। সেকেন্ডলি হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি করতে পারো হচ্ছে যদি কোনো গর্ত থাকে তাহলে গর্তটাকে তুমি ভরাট করে দিতে পারো। তারপরে আর কি বলছো, বড় বড় যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো তুমি হচ্ছে কি জন্মাইতে দিতে পারো যাতে মাটি আটকায় যায়। ঠিক আছে, এই জিনিসগুলাই তো, নাকি এর চেয়ে বেশি কঠিন কিছু না? এর চেয়ে বেশি কঠিন কিছু না। ওকে চলো আমি সেকেন্ড স্লাইডে যাব। স্লাইডটাকে আসছে, স্লাইডটাকে আসছে, দাঁড়াও দাঁড়াও, স্লাইড 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 তুমি কোথায়? হ্যাঁ স্লাইড আসছে। বাপরে, এই যে ক্লাসের টাইমে যে ডিস্টার্ব গুলা করে ল্যাপটপ। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় 4 প্রকার, ওগুলা আমাদের এখন পড়ার দরকার নাই। আচ্ছা তারপর আরেকটা জিনিস দেখো, সেকেন্ডটাতে যদি যাই, সেকেন্ড স্লাইডে যদি যাই, দেখো সেকেন্ড স্লাইডে হচ্ছে কি, দেখো সজীব সাহেবের বাড়ি পার্বত্য এলাকায়, প্রতি বছরই তিনি বিভিন্ন ধরনের ফসলের চাষ করেন কিন্তু হচ্ছে ভূমিক্ষয়ের কারণে ফসলের ভালো ফলন পান না। একটা জিনিস মাথায় রাখো, এটা দেখো দেখো এটা কি, এটা হচ্ছে পার্বত্য এলাকায়, এইটাও কিন্তু ভূমিক্ষয়। দেখো পার্বত্য অঞ্চলে, যদি পার্বত্য মানে কি, পাহাড়ি অঞ্চলে, এখন তুমি বলো যে পাহাড়ি অঞ্চলের যদি কোনো ভূমিক্ষয় হয় সেটা কি নদী ভাঙনের হবে? এই ভূমিক্ষয়টাকে নদী ভাঙনের হবে রে? পাহাড়ের উপরে নদী দেখছো কোনো সময়? পাহাড়ের উপরে নদী দেখছো কোনো সময়? সাগর দেখছো কোনো সময়? বলো, দেখছো সাগর দেখছো কোনো সময়? বলো ভাইয়া দেখছি, ঘুমের ভিতরে দেখছি। বলো, স্বপ্নে দেখছি ভাইয়া, স্বপ্নে সব সম্ভব নাকি? এখন এটা বলবা? এই কিরে কথা বলে না কেন পোলামান গুলা? পারবো সহজ না ভাইয়া, এই তো। তাহলে পার্বত্য অঞ্চলে যদি কোনোভাবে ভূমিক্ষয় হইতে হয় তাইলে সেটা অবভিয়াসলি বৃষ্টি ছাড়া অন্য কিছু হবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। পার্বত্য অঞ্চলে যদি তোমার কোনো কিছু হয় তাহলে কি বৃষ্টি ছাড়া অন্য কোনো ওয়ে নাই, বৃষ্টি হইতে হবে তোমার। আচ্ছা এরপরে দেখো, তার মানে এটাও বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় কিন্তু পার্বত্য অঞ্চলে। আচ্ছা দেখো, এমত অবস্থায় তিনি কৃষি জমির, একজন বলছে ঝর্ণা দেখছি, কিন্তু ঝর্ণার জন্য তো ভূমিক্ষয় হয় না। ঝর্ণার জন্য কি ভূমিক্ষয় হয় না? আচ্ছা এমন অবস্থায় তিনি কৃষি পরামর্শের কর্মকর্তার পরামর্শে তার জমির ভূমিক্ষয় প্রতিরোধ এবং উর্বরতা বজায় রাখার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করেন। ওই একই ব্যাপার, ওই যে পরামর্শ দিছে আর কি। আচ্ছা ভূমিক্ষয় কাকে বলে? বলবা ভূমিক্ষয় হচ্ছে কোনো মাটির উপরিভাগ, মাটির উপরিভাগ কি, মাটির উপরিভাগ সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। বলো, মাটির উপরিভাগ সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। ঠিক আছে, ভূমি থেকে মাটির উপরিভাগ সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। নিজের মতন করে বলবা। আর মনে করো কিছুই পারো না, কি করবা? নিজের মতন করে বানাই লিখবা, এবার ভূমিক্ষয় বুঝাইতে পারলি নাম্বার পাবা। জমির মাটির উপরিভাগ থেকে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। এখন মনে করো কিছুই পারো না, লাউ কদু সবকিছু ভুলে গেছো, লাউ আর কদু যে এক জিনিস তুমি জানোই না, তো কি করবা? নিজের মতন করে বানাই দিয়ে বুঝাই দিয়ে চলে আসবা, হয়ে গেল। উল্টা পাল্টা লিখলে হবে না। বাট তুমি যে জিনিসটা বুঝছো, হ্যাঁ ভাইয়া বুঝতেছি আমি, আমার কোনো সময় আমি কোনো জায়গা থেকে পড়ি নাই, সংজ্ঞাটা আমি জানি না। তো ভাই কৃষি শিক্ষা সংজ্ঞা জানা জিনিস না, কৃষি শিক্ষা নিজের মতন করে লেখার জিনিস, বুঝবা লিখবা, বুঝবা লিখবা, শেষ। তোমাকে অ্যাকচুয়াল হইতে হবে না, বইয়ের মতন করে হইতে হবে না, ইজি। কৃষি শিক্ষা পড়া লাগে নাকি বেটা? আচ্ছা এরপরে দেখো ভূমিক্ষয়ের দুইটা ক্ষতিকর দিক কি, দুইটা ক্ষতিকর দিক কি তোমরা বলো, আমি কিছু বলবো না। এবারে কৃষি শিক্ষা নাকি কিছু পারো না, থাপড়াবো ধরে যদি এখন এইসব কথাবার্তা বলো। বলো নিজে বলো, ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক দুইটা তোমরা নিজেরাই পারো, বলো। ভূমিক্ষয়ের দুইটা ক্ষতিকর দিক কি, এটা তোমরা পারো, বলো। দেখি কে কে পারবা, বলো দেখি, বলো দেখি। তারা নাকি কিছুই পারে না, সব পারে, ভন্ডামি লাগাই দিছে।
ভাইয়া মরে যাব, এই করবো এই করবো। বাপ রে বাপ। ভাইয়া আপনার মাথা গরম তাই কমেন্ট করতে ভয় লাগতেছে। না মাথা গরম না, করো করো করো। গাছ কাটা, না না না, এটা না এটা না। দুইটা ক্ষতিকর দিক। এই তো একটা কমেন্ট পাইছি, মমতা 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 পাইছি। মাটির উর্বরতা নষ্ট করে, গ্রেট। মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফসলের ক্ষতি হয়, আরে গ্রেট। এই যে দুইটা হয়ে গেছে। আরো দেখি তো কে কে লিখছে, কে কে লিখছে। বৃষ্টিপাত প্রবাহিত, বৃষ্টিজাত যে বন্যা, বন্যা হয়, বন্যা এটা তো ইয়া না, এটার অ্যাকচুয়ালটা না। প্রথম দুইটা ঠিক ছিল। তারপরে হচ্ছে মাটিতে, মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়। এই যে মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়। এই যে আরেকটা পাইলাম, এই যে মাটি অন্যত্র চলে যায়, ফসল উৎপাদনকে ব্যাহত করে, অর্থনৈতিকভাবে আমাদেরকে ক্ষতি করে। অর্থনৈতিক ক্ষতি হয় না, টাকা পয়সা ক্ষতি হয় না। হ্যাঁ, চাষে সমস্যা হয়, গরুকে ঘাস খাওয়াইতে সমস্যা হয়। কি রে বেটা, দুইটা সমস্যা লিখতে দিছে, দুইটা ক্ষতিকর দিক লিখতে দিছে, একটারে লিখা কুবায় ফেলতেছো, আবার বলতেছো কৃষি শিক্ষা পারি না। কি রে, ওই যে একজন বলছে বাসস্থান নষ্ট হয়, এই যে কতগুলা পয়েন্ট বেরিয়েছে। বাট নিজের মধ্যে কনফিডেন্ট আনো যে কৃষি শিক্ষা এমন কিছু না যে মঙ্গল গ্রহ থেকে দিবে। মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু দিবে না, সবকিছু তুমি জানো, জাস্ট তোমাকে আমি মাথায় ধরাই দিব, শেষ। এরপরে যা মন চায় করো। দেখো এরপরে তোমাকে এখানে কি বলছে, সজীব সাহেব জমির ভূমি, আরে দুই, হ্যাঁ হ্যাঁ গ ঠিক আছে। সজীব সাহেবের জমির ভূমিক্ষয়ের কারণগুলো বর্ণনা করো। এখন কারণগুলো কি কি, ভূমিক্ষয়ের কারণ কি কি বলো, কারণ কি কি হবে। বলবা যে জমি, সজীব সাহেবের ভূমিক্ষয় হলো বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়, প্রথম লাইন লিখবা। আচ্ছা, এরপরে কি লিখবা বলো। এরপরে লিখবা এই যে ভুগিচুগি একটা হইছে, পার্বত্য অঞ্চলে প্রতিরোধ হয়, মানে সরি ক্ষতি, ভূমিক্ষয় হয়। ভূমিক্ষয়ের কারণগুলো হলো এক, এক কি, পার্বত্য অঞ্চল, এলাকা ঢালু। পার্বত্য অঞ্চলের কি এলাকা ঢালু না, কিরে এলাকা ঢালু না, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ কি বলো, দুই নাম্বার কারণ কি বলো, দুই নাম্বার কারণ কি বলো, বলো দুই নাম্বার কারণ কি বলো। পোলামান সব পারে, সব পারে, ফাইজলামি শুরু করছে পরীক্ষার আগে, ভাইয়া কিছু পারি না, স্যার জীবনটা ধ্বংস হয়ে গেল। পোলাপানের ইয়ে দেখা আমারও মাথা গরম হয়ে গেছে, হাই রে, পোলাপান সব পায়রা বলে পারি না। আচ্ছা দেখো, এখন এখানে কি হয়েছে বলো। আচ্ছা দেখো, এখন কিছু কিছু জিনিস হচ্ছে, দেখো এই যে বৃষ্টিপাত যদি হয়, বৃষ্টিপাত হইলে বৃষ্টির পানি কিন্তু মাটির উপরে সজোরে আঘাত করে, সজোরে সজোরে আঘাত করার ফলে মাটি এখান থেকে সরে যায়, দুই নাম্বার কারণ। আচ্ছা, হুবহু কমন তোমারে কে দিবে, হুবহু কমন আসবে নাকি জিজ্ঞেস করতেছে, তোমার কনসেপ্ট বুঝতে বলছে, কনসেপ্ট যা লিখে দিয়ে আসবে, একদম হুবহু কমন আসবে কিনা, হাই রে, হাই রে, পাগল বানা, আরো বানাও পাগল, আমারে এমনি পাগল হয়ে আছে অর্ধেক। আচ্ছা দেখো, অতিরিক্ত বৃষ্টি হইতে পারে, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে ওই যে দেখছো ঢালু না, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিক্ষয় হচ্ছে পার্বত্য এলাকার ভূমিক্ষয়। কেন, এটা পরীক্ষা আসলে কিন্তু লিখতে হবে। এই যে ভূমিক্ষয় যদি আসে, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় যদি আসে, এই পয়েন্টটা লিখবা, সবচেয়ে বেশি ভূমিক্ষয় হয় পার্বত্য অঞ্চলে। এখন কেন, কারণ এটা হচ্ছে বেশি ঢালু, বেশি খাড়া। আচ্ছা, বেশি খাড়া হওয়ার কারণে পানির গতি কি বেশি থাকবে না, তাহলে পানির গতিটা যদি বেশি থাকে তাহলে এটাও একটা কারণ, তিন নাম্বার চার নাম্বার। আচ্ছা, আরেকটা হচ্ছে জুম চাষ। এই জুম চাষ হইলে কি হয়, মাটিগুলো আলগা হয়ে থাকে। তুমি যখন জুম চাষ করবা পাহাড়ি অঞ্চলে, মনে থাকে যেন এটা পাহাড়ি অঞ্চলের জন্য আলাদা পয়েন্ট, অন্যান্য ভূমিক্ষয় যা হইতে হইতে পারে, বাট ভূমিক্ষয় পার্বত্য অঞ্চলে আলাদা একটা কারণে হয়, হচ্ছে জুম চাষ। জুম চাষটা কি, জুম চাষ যদি করো, মাটির ওই যে এমনি পাহাড়ি অঞ্চল মাটিই নাই, পাথর পুথর, তারপরের মধ্যে কি আছে, অল্প যেই মাটিটা আছে সেটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নরবরে হয়ে যায়। তো নরবরে হলে বৃষ্টি যখন পরে সব চুয়ে নাইমা পড়ে যায়, শেষ। লিখতে পারবা না চার পাঁচটা কারণ, এ পারবা না চার পাঁচটা কারণ, সব পারে, এগুলা ভন্ডামি করছে পরীক্ষার আগের দিন, পোলাপান রে। এটা বলতে পারো যে ভাইয়া আমরা সবই পারতাম, হয়তোবা আমাদেরকে পড়ানো হয়েছে ভুল সিস্টেমে, এই জন্য পারি নাই, এটা বলতে পারো। বাট পারি না ভাই, এটা কোন ধরনের কথা, পোলাপান বান্দর সব, অবশ্য আমার পোলাপান সব বান্দরই হবে, আমি আবার বান্দর পোলাপান ছাড়া পড়াই না, বান্দর পোলাপান না হলে মজা লাগে না। আচ্ছা সাহেব
তার জমির ক্ষয় প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? ওই যে কি কি বাঁধ দিবা, তারপরে আর কি কি দিবা বলো? বাঁধ আর কি কি দিবা? হ্যাঁ, এরপরে কি? তারপরে কি জুম চাষের যে ব্যাপারটা আছে, জুম চাষ না করে কি করতে পারে? জুম চাষ না করে সেটাকে কি করবে বলো? জুম চাষ না করে যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে, জুম চাষ তো হচ্ছে ঢালের মধ্যে করে। একটা জিনিস তোমাকে বুঝাই, জুম চাষ হচ্ছে এরকম ঢাল, এই যে ঢালের মধ্যে করে। কিন্তু তুমি যখন সিঁড়ির মতন করে করবা, মনে করো এই যে একটু সমতল, একটু সমতল, আবার সিঁড়ি, আবার একটু সমতল, আবার একটু সিঁড়ি, সিঁড়ি 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 যখন করবা, তখন কি একবারে ঢাল লাগতেছে? তখন জমিটাকে একভাবে ঢাল হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি ভাই, জুম চাষ না করে আমরা যদি সিঁড়ি সিঁড়ি করে পাহাড়ের সাইডে বা পাহাড়ের সাইডে যদি মানে সিঁড়ি 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 করে জায়গা করে নিয়ে চাষ করার জন্য, তাহলে কিন্তু বেটার হয়। তাহলে পানির গতি কিন্তু সাঁ করে নামতে পারবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? বাস। আচ্ছা, এরপরে তুমি কি নিবা? বিভিন্ন ধরনের জৈব পদার্থ ব্যবহার করতে পারো। জৈব পদার্থ আমরা এটা যে কোনো কিছুতে, ওই যে আগের প্রশ্ন তুমি দিতে পারো যে ভূমিক্ষয় রোধে কি কি করা যায়। সেখানে এই যে পাহাড়ের ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট বেশি আসবে, কোনটা? এই যে ডাইরেক্ট একদম সাঁ করে নামাচ্ছে, যখন তুমি সিঁড়ি সিঁড়ি করে দিবা তখন গতিটা কমে যাবে। বাস, এটা খালি একটা আলাদা পয়েন্ট আসবে জুম চাষের বদলে। কিন্তু অন্যান্য যেসব পয়েন্টগুলো আছে এগুলো সব ধরনের ভূমিক্ষয়ের ক্ষেত্রে সেম। বৃষ্টিপাত জনিত কেমনে? বস্তা দিয়ে তুমি ভরাট করে দিতে পারো জায়গা, খালি জায়গাগুলা। অথবা তোমার হইতে পারে যে তুমি যে জৈব পদার্থ ব্যবহার করতে পারো। জমিতে যখন তুমি জৈব পদার্থ ব্যবহার করবা, জৈব পদার্থ যখন তুমি ব্যবহার করবা, তখন মাটিটা শক্ত হয়। এবং তুমি বড় বড় গাছ লাগাইতে পারো। কি পাহাড়ের গায়ে তুমি বড় বড়, পাহাড়ের গায়ে না, তুমি যে কোনো জমিতে বড় বড় গাছ লাগাইতে পারো, তাহলে মাটিটা ধরে রাখে। মনে থাকবে? ব্যাস, হইলো। এবার যদি না পারছো, ভূমিক্ষয় থেকে যদি আসছে, আমার মনে হইতেছে কেন জানি আসবে, বাট নাও আসতে পারে, কিন্তু যদি আসছে আর যদি কেউ না পারছো, কান সবাটে সব ঘুরাই দিব বান্দর গুলা। দেখো চলো, এমসিকিউ কি করবো এখন? এক রাইতে এসে তুমি আমার এমসিকিউ কথা জিজ্ঞেস করতেছো? সারা বছর কি করছো তাহলে? এমসিকিউ কিছু দাগাই দিছে, পড়ে নিও, এর বাইরে থেকে আমার আর কিছু বলার নাই। আচ্ছা হ্যাঁ, পর্যায়ক্রমে আসবে না সেটাই, পানির গতি কমাইতে হবে, মেইন পয়েন্টটা বুঝো। ভূমিক্ষয় এড়াইতে হইলে তোমাকে পানির গতি কমাইতে হবে, এটাই। আচ্ছা, দেখো দেখো দেখো, সেলিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তার পুকুরে 10 কেজি মাছ ছাড়লো। ওকে, দেখো, সে সে তার পুকুরে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বিশেষ ধরনের 200 কেজি খাদ্য প্রয়োগ করলো। কি রে, এটা কি? তারও 1 মিনিট দেখেন, 2017 সালে আসে প্রশ্নটা, দেখি এখানে কিন্তু মিস্টেক হয়েছে কিনা। খাদ্যের পাশাপাশি বিশেষ ধরনের 200 কেজি খাদ্য প্রয়োগ করলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে দেখো, সে কি করছে? মাছ চাষ করে। তোমাকে বুঝতে হবে কি, মাছ চাষ করে। এখন মাছ চাষ করার জন্য হচ্ছে কি, কি বলো? আজকে কি হলো আমার? আজকে আমি তোমাদের উপরে কি বলবো, আশা হতো পোলাপান গুলা পাইরাও বলে পারি না, এটা কোনো কথা? এটা কোনো কথা বলো? কৃষি প্রযুক্তি কি, এটা আবার বলবেন? কৃষি প্রযুক্তি তো বলি নাই। কৃষি প্রযুক্তি কি? আচ্ছা আচ্ছা, এটা তো বলি নাই। কৃষি প্রযুক্তি হচ্ছে এক কথায় তোমাকে আমি আনসার দিই, বাটপারি শিখাই দিই। তোমার আমি কিন্তু শুরুতে একবার বাটপারি শিখাইছি তোমাদেরকে। কিছু একটা পারো না, কি করবা জানো? দেখো, কৃষি প্রযুক্তি পারোই না, কি করবা? ভাই, কৃষি কাজে ব্যবহৃত প্রযুক্তিকে কৃষি প্রযুক্তি বলে, শেষ। বুঝছো? কৃষি কাজে ব্যবহৃত প্রযুক্তিকে কৃষি প্রযুক্তি বলে। ভাই, এর চেয়ে বড় বাটপারি আর আছে জীবনে? বলো। এই যে আনসারটা বললাম, এর চেয়ে বলো বাটপারি আর জীবনে আছে বলো? কৃষি প্রযুক্তি কি, কৃষি কাজে ব্যবহৃত প্রযুক্তিকে কৃষি প্রযুক্তি বলে। এরকম বাটপারি করবা, বাটপারি। একটা বলছিলাম না যে বীজ সংরক্ষণ কি, বলছিলাম বীজ সংরক্ষণ কি। ভাই, বীজকে বেশি দিন রাখার মানে হচ্ছে ব্যবস্থা করাটাকে বীজ সংরক্ষণ বলে। ব্যাস, শেষ। হ্যাঁ, এই যে দেখো, একজন মমতা আনসার করছে হচ্ছে কৃষি প্রযুক্তি হলো যার মাধ্যমে উন্নত মানের ফসল চাষ করা যায়। এখন মনে করো কেউ পড়ো নাই এটা, যারা পড়ছো আলহামদুলিল্লাহ, যারা পড়ছো তাদের নিয়ে তো আমার চিন্তা নাই। কিন্তু যারা পড়ো নাই কি করবা? বাটপারি শিখবা ভাই, বুঝাইতে পারলেই হইলো। মার্ক দিবে না মানে মার্ক আব্বা রেখা দিবা। আরে বাপ, এদিকে আসো, তুমি তো লিখছো, বুঝাই দিছো, শেষ। কৃষি শিক্ষা বুঝাইতে পারলেই হবে, কৃষি শিক্ষা বুঝাইতে পারলেই হবে, শেষ। তোমাকে গাইডের মতন করে লিখতে হবে না, মাথায় রাখবা। 100-150 জন আছো, মাথায় রাখবা, বুঝাইতে পারলেই হবে।
আচ্ছা দেখো, যেটা বলতে যাচ্ছিলাম উদ্দীপক আগে পড়ে শেষ করি। না এই যে ভাই, আমি বাটপারি করতে পারবো না, আমি ভালো মানুষ, তুমি ধরা খাবা। তুমি ধরা খাইতে পারো যদি পড়াশোনা ওইভাবে না করে থাকো, তুমি যদি তোমার পড়াশোনা যদি সবকিছু শেষ না হয়ে থাকে, তুমি ধরা খাবা। কারণ বাটপারি ছাড়া কৃষি শিক্ষাতে হবে না। বাটপারি, এবং মনে রাখো একটা জিনিস, কৃষি শিক্ষা, অর্থনীতি, এই যে সাবজেক্ট গুলো আছে, পৌরনীতি, এই যে সাবজেক্ট গুলো আছে, এগুলো কি, এগুলো মানে নিজের মতন করে, এটা বাটপারি বলতে কি শব্দটা বাটপারি, বাট এটা হচ্ছে নিজের মধ্য থেকে। ভাই তুমি কিছু একটা, তুমি তো তুমি তো একটা স্টুডেন্ট, তুমি কি খালি মুখস্থ করে জীবন চালাবা? তুমি কি জীবনে মুখস্থ করে চালাবা? কি তুমি নিজের কনফিডেন্ট নাই যে আমি কিছু একটা, এরকম কনফিডেন্ট তোমার মধ্যে নাই? বলো, তোমার কনফিডেন্ট নাই যে ভাই আরে দূর আমি কিছুই না, এরকম না। তুমি কিছু, তুমি সব যা বুঝছো খালি লিখে দিয়ে আসবা, বাস কড়া নাম্বার পাবা, পারফেক্ট নাম্বার পাবা। আচ্ছা এই কম কথাগুলো বলো না, চলো মোটিভেশন অনেক দিছি, মোটিভেশনের উপরে কাজ চালাইতে পারবা, দেখবা এই যে মোটিভেশনটা দিছি, 50% চিন্তা পোলা মানে নেমে গেছে। এটাই হচ্ছে আমার কাজ, একটা শিক্ষক তোমাকে শুধু পড়াবে না, মোটিভেশন পর্যন্ত দিবে। চলো দেখি। সে তার পুকুরে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি এক ধরনের বিশেষ খাদ্য দেয়, 200 কেজি দিছে। আচ্ছা, 6 মাস পরে তার পুকুরে 150 কেজি মাছ উৎপাদন হয়েছে। আয় রে, 10 কেজি ছাড়ছে, 150 কেজি হয়েছে। সেই না? আচ্ছা সেই না তাহলে ব্যাপারটা। চলো এখন আমরা প্রশ্নতে যাব। ভূমিক্ষয় ফসল উৎপাদনের অন্তরায়। দেখো এই ব্যাপারটা কি তোমার কি বুঝাইতে হবে? এটা কি তোমাকে বুঝাইতে হবে? অন্তরায় মানে কি? অন্তরায় মানে বাধা। অন্তরায় মানে কি? বাধা। ভূমিক্ষয় ফসল উৎপাদনের অন্তরায়, এটা বাধা। ভূমিক্ষয় ফসল উৎপাদন হইতে বাধা দেয় কেন? কেমনে বাধা দেয় আমি বলবো, আমি কিচ্ছু বলবো না। যা প্রথমে খালি লিখবা যে ভূমিক্ষয় ফসল উৎপাদনের অন্তরায় উক্তিটি যথার্থ, বাস লিখবা। লেখার পরে কি লিখবা? মাটির উর্বরতা কমে যায়, তারপরে হচ্ছে কি বলে, মাটির পুষ্টিগুণ চলে যায়, মানে পুষ্টিওয়ালা মাটি যেটা বা উর্বর মাটিটা চলে যায়। আচ্ছা এরপরে কি? মাটি মানে মাটি হচ্ছে কি ভাঙা হয়ে যায়, ব্যাস। তারপরে আর তুমি কি বলবা? যে হচ্ছে কি হয়, ফসলি জমি কমে যায়, অনেক কিছু আছে লিখা যায়। ভাই 2 নাম্বারের জন্য তুমি কয় পৃষ্ঠা লিখবা? তোমার আমি একবার বলছিলাম মনে আছে, প্রথম লাইন এক লাইন, মানে এক বাক্য, এর পরের বাক্য 4 বাক্য লিখবা, মানে টোটাল 5 বাক্য হবে খতে, ব্যাস শেষ। ক এক লাইনে, এক বাক্যে। খ 4 থেকে 5 বাক্যে। গ 1 পৃষ্ঠা লিখবা, শেষ। ঘ 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবা, শেষ। এর বাইরে কোনো কথা আছে? না পারলেও লিখে দিয়ে আসবা। না পারলে কেমনে লিখে দিয়ে আসবা? যা বুঝছো তা লিখে দিয়ে আসবা, নাম্বার করা। কিন্তু কিছু গণিতের ম্যাথ আছে, গণিতের কিছু অঙ্ক আছে, ওখানে তোমার কি হবে না, চালাকি কাজ হবে না। আচ্ছা আমি একটা শব্দ বাটপারি শব্দটা উল্লেখ করছি, এটা কিন্তু বাটপারি না। তোমরা একটু নেগেটিভ নিলেও কিন্তু হবে না, এটা কিন্তু পজিটিভ। এটা তুমি ভাই, আমি চাইতেছি তোমার থেকে তোমার ভিতরে যে কিছু আছে এটা টাইনা নিয়ে বের করে নিয়ে আসতে। তোমার ভিতরে যদি কনফিডেন্ট না থাকে, তুমি কচু লিখবা পরীক্ষায়? তোমার কনফিডেন্ট থাকা উচিত ভাই। উপস্থিত জ্ঞান, এই তো, এই যে সাফওয়ান আলভি, উপস্থিত জ্ঞান, এটাই উপস্থিত জ্ঞান, বুঝছো না? এই আচ্ছা চলো, এরপরে আমরা দেখো খাদ্যের ধরনটা কি। খাদ্যের ধরন কি? বিশেষ ধরনের খাদ্য বললে বলবা সম্পূরক খাদ্য, অথবা যদি বলে যে কিছু কিছু খাবার মিলিয়ে, কিছু খাবার উপাদান মিলিয়ে একটা বিশেষ ধরনের খাদ্য বানানো হয়েছে, কি বলবা? সম্পূরক খাদ্য। বলো। কৌশল বললে ভালো শোনায়, তানভীর থ্যাংক ইউ, কৌশল, গ্রেট, আমি এরপর থেকে এটা বলবো। চলো কি বলো? সম্পূরক খাদ্য বানানটা লিখো তো, সম্পূরক খাদ্য লিখো, বলো। সম্পূরক খাদ্য জিনিসটা কি লিখো, সম্পূরক খাদ্য বানানটা লিখো। সম্পূরক খাদ্য কালকে পরীক্ষায় আসতে পারে, লিখো। সম্পূরক খাদ্য বানান লিখো, এটা ট্রিক্স, সাবাস, এটা ট্রিক্স। শেখ আব্দুল্লাহ, ঠিক আছে, লেখো লেখো, সম্পূরক 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 বানানটা লিখো, সম্পূরক বানানটা দেখতে চাই, সম্পূরক বানানটা দেখতে চাই। এই যে তানভীর লিখে ফেলছে, সম্পূরক খাদ্য, বাস। সম্পূরক দীর্ঘৌকার, ব্ল্যাক রানী, তুমি একটা লিখছো বানানটা একটু ভুল লিখছো, দীর্ঘৌকার হবে। সম্পূরক না, সম্পূরক, সম্পূরক বানানটা দেখো, বানানটা দেখো। আচ্ছা কে জানি বলছে তারিকুল ইসলাম, তারিক, আমি আসলেই সামিউল ভাইয়া, জাহিদ ভাইয়ের ক্লাস করে আমি যে উপকার পাচ্ছি, অনলাইন মাদ্রাসা ক্লাস আমি করছি কিন্তু কখনোই এত উপকার পাইনি। আচ্ছা যাও, অন্য মাদ্রাসা অন্য কোনো কিছুর আমাদের এখানে বইলো না, বাদ দাও। আমাদের ক্লাস করে তোমার মজা পাচ্ছ কিনা বা উপকার পাচ্ছ কিনা, এটা হচ্ছে মুখ্য।
যদি এখানে মজা না পাইতা তাহলে আমার কাছে আসছো কেন, তাই না? তো আমি তোমাকে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করবো। 5 মিনিট ক্লাস নিলে 5 মিনিটে তোমাকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এই যে সবাই লিখতে পারতেছো, সাবাস সাবাস সাবাস, ঠিক আছে। এই তো সম্পূরক খাদ্য। ঠিক আছে, এখন সম্পূরক খাদ্য জিনিসটা কি চলো ব্যাখ্যা করি। খাদ্যের ধরন তো আসছে, এখন তুমি গতে যাবা, গতে যাওয়ার পরে উদ্দীপকের 2-4টা লাইন তুলবা, তারপরে তোমাকে বলতে হবে সম্পূরক খাদ্যটা কি। সম্পূরক খাদ্য হচ্ছে তুমি বিভিন্ন খাদ্যের উপাদানকে মিলিয়ে কিছু খাদ্য তুমি বানাবা। যেমন ধরো চালের গুঁড়া, গম, ডালের ভুসি, সরিষার খৈল, তেলের খৈল, আটা, চিরা, খুদিপানা বা হচ্ছে ওই যে কচুরি পানা, তারপর হচ্ছে রান্নাঘরের উচ্ছিষ্ট, বা হচ্ছে ধরো মিষ্টি কুমড়া, কলা পাতা, বাঁধাকপি, হচ্ছে তোমার ধরো চিংড়ি মাছ বা মাছের গুঁড়া, বা হচ্ছে যে কি বলে শামুকের মাংস, গবাদি পশুর রক্ত, হাড়ের হাড়ের গুঁড়া, এসব জিনিসগুলো মিলে তোমার মাথার মধ্যে যা আছে ভাই লিখবা, যা আছে, যা আছে, যা আছে, যা পারো যা না পারো লিখবা। বিশ্বাস কর বাপ, বিশ্বাস কর। সম্পূরক খাদ্য হচ্ছে কিছু খাদ্য উপাদান মিলিয়ে একটা মেইন মানে একটা বিশেষ ধরনের খাদ্য বানানো হচ্ছে সম্পূরক খাদ্য। পরীক্ষা যদি আসে সম্পূরক খাদ্য কাকে বলে, কতে আসলো, কি করবা? কিছু খাদ্য উপাদান মিলিয়ে একটি বিশেষ বিশেষ ধরনের খাদ্য তৈরি করাকে কি বলে? এ এমসিকিউ দিয়ে দিছি, এমসিকিউ 50টা দিয়ে দিছি, তোমরা ভালো করে চেক করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তোমরা, আর না থাকলে আমাদের ফেসবুক গ্রুপ সরি ইউটিউবে গিয়ে একটু চেক মারো, এখানে আছে। আচ্ছা পারবা তো নাকি? হ্যাঁ, শামুক ঝিনুকের টুকরা নাকি? কৃষি স্যার আমরা জানি কৃষিতে নাকি লিখলেই নাম্বার। হ্যাঁ লিখলেই তো নাম্বার। এই যে আমি যে কথাগুলো বলতেছি, পারো না? এটা না পারার কোনো জিনিস? হ্যাঁ, একত্রিত করে যে খাদ্য তৈরি করা হয় এতটুক লিখলে কিন্তু কাটা খাবা, এতটুক লিখলে হবে না। লিখলেই নাম্বার, কিন্তু ফাউল লেখা যাবে না। আচ্ছা কি করবা? যে কিছু খাদ্য উপাদান মিলিয়ে একটি বিশেষ ধরনের খাদ্য কি করাকে তৈরি করাকে সম্পূরক খাদ্য বলে, বাস। তারপর তোমার যা মন চায় সবকিছু লিখে লিখে এক ধরনের বলবা যে এটাই সম্পূরক খাদ্য, শেষ, কথা শেষ। আচ্ছা এরপরে দেখো এফসিআর, খাদ্য রূপান্তর হার, এফসিআর। এই যে এই অঙ্কটা কালকে পরীক্ষায় আসতে পারে, এবং এটা একটা ইজি একটা অঙ্ক, দেখবা? এই ইজি অঙ্কটা দেখবা, বলো ইজি অঙ্কটা দেখবা? আচ্ছা এমসিকিউ যারা করতেছো তারা যে এমসিকিউ খুঁজো, এই ক্লাস করা লাগবে না, যাও এমসিকিউ পড়ো গিয়ে। আচ্ছা হয়তো বা তার মানে এগুলা পড়া আছে, হইতেই পারে। আচ্ছা এই তো শেষ, চলো আমরা এখন যাই, আমরা এখন এফসিআরটাতে যাই। এফসিআরটাকে আগে তোমাকে বুঝাই, দেখো। হ্যাঁ কিছু খাদ্যের নাম উল্লেখ করবা যা মন চায়, যেগুলা বলছি। কিছু সবজির নাম উল্লেখ করবা, হাড়ের গুঁড়া হ্যানত্যান উল্লেখ করবা, এবং তুমি একটু বই থেকে দেখো যেসব খাদ্যের কথা বলছি এগুলো মিলাই দিয়ে চলে আসবে, শেষ। আচ্ছা দেখো এফসিআর জিনিসটা কি। এফসিআর হচ্ছে, দেখো এফসিআর জিনিসটা হচ্ছে তুমি একটা প্রাণী মানে মাছকে যতটুকু পরিমাণ খাবার দিছো, যতটুকু পরিমাণ তুমি খাবার দিছো, হ্যাঁ। ক্যালকুলেটর কালকে দরকার লাগবে, ছোট ছোট অঙ্ক নিতে পারো, সমস্যা নেই, ক্যালকুলেটর নিয়ে যাও। হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে যাও, যদি মনে হয় যে তুমি অঙ্কের সৃজনশীল আনসার করবা, ক্যালকুলেটর নিয়ে যাও। এই যে এফসিআর একটা সোজা অঙ্ক, এটার জন্য তোমার ইয়া লাগবে, ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে যাও। আচ্ছা এফসিআর হচ্ছে তুমি একটা মানুষকে খাবার যে মানে মানুষকে না সরি আস্তাগফিরুল্লাহ, মাছ, তুমি যে মাছকে দিছো যে খাবারটা, হ্যাঁ, এই যে খাবারটা যে তুমি দিলা, তুমি 1 বছর ধরো খাওয়াইছে, এই যে এখানে দেখো ছিল তার 150 কেজি হয়ে গেছে, এই যে 140 কেজি বাড়লো না, এই যে হারটা, এই যে হার, এই যে বাড়া, বেশিক্ষণ লাগবে না, আর হয়তো বা আধা ঘন্টা বা 45 মিনিট লাগবে। আচ্ছা তাহলে দেখো এফসিআর জিনিসটা কি। এফসিআর হচ্ছে তুমি খাদ্য কতটুকু দিছো এবং দৈহিক বৃদ্ধি কতটুকু হয়েছে, এটাকে বের করাটাই হচ্ছে এফসিআর, দুটাকে ভাগ করতে হবে। আচ্ছা দেখো এখন দৈহিক বৃদ্ধিটা তুমি কিভাবে বের করবা? ওই যে দৈহিক বৃদ্ধি কতটুকু বলো, এই যে আহরণকালীন মোট ওজন, অর্থাৎ তুমি যখন আহরণ করছো, ওই যে এখন প্রথমে কত পাইছো, যখন তুমি উঠাইছো মাছগুলা তখন 150 কেজি, আর মজুদকালীন মানে কি, যখন তুমি ছাড়ছো তাহলে 10 কেজি, তাহলে 150 থেকে তুমি 10 যখন বাদ দিবা তাহলে 140 থাকে। আচ্ছা এটা হচ্ছে দৈহিক বৃদ্ধি, নিচে নিচে আসবে। আচ্ছা আর উপরে মাছকে প্রদানকৃত খাদ্য কতটুকু দিছে বলতো, এই যে খাদ্য কতটুকু দিছে, 200 কেজি দিছে, তাহলে 200 কে তুমি 140 দিয়ে ভাগ করো, কত আসবে বলো? 200 কে তুমি যদি 140 দিয়ে ভাগ দাও কত আসবে তুমি জানো? 1.43 আসবে, 1.43।
আচ্ছা, এরপরে নিচে একটা লাইন মেইনলি লিখবা, বলো একটা লাইন মেইনলি লিখতে হবে। হ্যাঁ, এই যে দৈহিক বৃদ্ধি, এই সূত্রটা মুখস্থ রাখো। এফসিআর এর সূত্রটা মুখস্থ রাখো। তুমি কতটুকু খাবার দিছো ওই তুলনায় মানে দৈহিক বৃদ্ধি কতটুকু হয়েছে সেটাই এফসিআর। যদি কতে আসে ভাইয়া কি করব, বলবা একটা মাছকে যতটুকু পরিমাণ খাবার দেওয়া হয়েছে সেই অনুপাতে মাছটার দৈহিক বৃদ্ধি কতটুকু হয়েছে সেই অনুপাতটা বের করাই হচ্ছে এফসিআর। ব্যাস হয়ে গেল, এফসিআর হয়ে গেল। এখন দৈহিক বৃদ্ধি কিভাবে বের করবা? দৈহিক বৃদ্ধি তো ওই যে যখন তুমি ছাড়ছিলা তখন কতটুকু ছিল, এখন যে উঠাইছো ততটুকু কতটুকু ছিল, বিয়োগ করে দিলে দৈহিক বৃদ্ধি বের হয়ে গেল, শেষ। বা এগুলো পারা জিনিস, ইজি জিনিস, পোলাপান যে কেন পারে না, কেন যে পারে না পোলাপান, আমি কি যে বলবো। আচ্ছা চলো, এফসিআর এর ফুল ফর্ম কি জিজ্ঞেস করছে একজন, এটা এমসিকিউতে বা কতে আসতে পারে, তোমরা সবাই বই থেকে দেখবা। আচ্ছা চলো, স্যার আপনি একটা জিনিস, আমি আসলে একটা জিনিস। চলো 4 নম্বরে যাই। 4 নম্বরে কি বলছে? শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে চাষ করার সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে মৌসুমী চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন। আচ্ছা, বীজগুলোর আর্দ্রতা পরীক্ষার জন্য 100 গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে 90 গ্রাম পেলেন। এরপরে হচ্ছে অঙ্কুরোদ্গম এবং সচেতনতা, বুঝছি, মানে এরপরে হচ্ছে তুমি কি করছে দেখো। মাটি কাকে বলে? মাটি কাকে বলে? বলবা যে ভূমির যে অংশে চাষ করা যায় তাকে মাটি বলে। ব্যাস, বুঝছো কি বলছি? অথবা ভূমির উপরিভাগকে মাটি বলে, পৃথিবীর উপরিভাগকে মাটি বলে। কত কিছু বললাম, বুঝাইতে পারলে হইলো। মাটি কি বুঝাইতে পারলে হইলো। এখন তুমি ভাইয়া আইকা দিয়ে আসলা, ভাইয়া এই যে দেখেন ভাই এটা মাটি, হবে হবে না, তোমাকে বুঝাই দিতে হবে। তোমাকে তো চিত্র চাই নাই, বুঝছো না? তোমাকে বুঝাই দিয়ে আসতে হবে ভাই। কমন পড়ে নাই মাটি কাকে বলে, আচ্ছা এটা কি পড়া লাগবে? মনে করো মাটি কাকে বলে, এটা বইয়ের কোনো জায়গায় নাই, পরীক্ষায় আসছে, তোমার কি পড়া লাগবে এটা? এরকম অনেক কিছু পাবা, কালকে অনেক কিছু পাবা যে তোমার পড়া লাগবে না, তুমি জানো জিনিসটা কি, বুঝাই দিয়ে চলে আসবা, শেষ। বুঝো নাই? বুঝাই দিয়ে চলে আসবা, শেষ। চলো এরপরে দেখো, এফসিআর এর মান খাদ্য যত কম হবে, এফসিআর এর মান যত কম খাদ্যের গুণগত মান তত বেশি। আচ্ছা, এই জিনিসটা কি দেখো, আমরা বলছিলাম এফসিআর মানে কি? এফসিআর মানে হচ্ছে তুমি যতটুকু খাবার দিছো সেই অনুপাতে একটা মাছের দৈহিক বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা বের করা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার ধরো একের থেকে যত বেশি হবে, একের থেকে যত বেশি হবে তত খাবারের মান কম। বুঝতে পারছো? খাবারের মান তত কম কেন? কারণ হচ্ছে দেখো, তোমার নিচেরটা কি ছিল? নিচেরটা ছিল হচ্ছে দৈহিক বৃদ্ধি। দৈহিক বৃদ্ধিটা যত বেশি হবে তত কিন্তু ভাগ দিলে তুমি কম মান পাবা, তাই না? কম মান পাবা না? মনে করো দৈহিক বৃদ্ধি হয়েছে 200 কেজি, বিয়োগ করে 200 আছে, মাছকে তুমি দিছো 200 কেজি খাবার, তাহলে দেখো সমান সমান হয়ে গেল। আই হাই, তাহলে তো পুরো এফসিআর এর মান 1, তাই না? তাহলে কি এটা হচ্ছে পারফেক্ট। কিন্তু তোমার দৈহিক বৃদ্ধি যদি 5 কেজি হইতো, মনে করো তুমি ছাড়ছো 10 কেজি, মজুদকালীন সময় তোমার হয়েছে 15 কেজি, তাহলে 15 থেকে 10 বাদ দিলে থাকে 5। এবার 200 কে তুমি 5 দিয়ে ভাগ করলে কত হবে? বলো কত হবে? 40 হবে। এফসিআর এর মান 40। আই হাই, জীবন ধ্বংস, শেষ। ব্যাটার ব্যবসা করে খাওয়া লাগবে না, জীবন ধ্বংস ওইখানেই। এফসিআর এর মান তুমি শোনো, এফসিআর এর অঙ্ক যদি আসে অথবা খতে যদি এইভাবে আসে, কি লিখবা? এই লাইনটা তোমাকে মাস্ট বি লিখতে হবে যে এফসিআর এর মান অবশ্যই একের বেশি হইতে হবে, কিন্তু একের বেশি হইতে হইলেও যত কম থাকবে একের বেশি হবে, এটা কনফার্ম। এফসিআর এর মান সবসময় একের বেশি হবে, কিন্তু একের থেকে যত কম হবে, একের বেশি হবে ঠিক আছে, কিন্তু একের যত কাছাকাছি হবে তত খাবারের গুণগত মান ভালো। এই পয়েন্টটা লিখতে পারবা তো ভাই? পারবা তো? বলো। এফসিআর এর মান একের বেশি হবে সত্য, কিন্তু যত একের যত কাছাকাছি হবে তত খাবারের গুণগত মানটা ভালো। এটা মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে মাছটা যত বেশি উৎপাদন হবে তত কম হবে মান, মাছের উৎপাদন যত বেশি হবে এফসিআর এর মান তত কম হবে। ব্যাস হইলো, শেষ। খ বুঝাই দিলাম। আচ্ছা, এরপর দেখো গ। গতে কি বলছে?
পরীক্ষিত বীজের আর্দ্রতার হার। এখন আর্দ্রতার হার ভাবে কিভাবে নির্ধারণ করতে হয়? আর্দ্রতার হার হচ্ছে দেখো কিভাবে নির্ধারণ করতে হয়। তুমি প্রথমে হচ্ছে নমুনা বীজের ওজন নিবা। বীজের ওজনটা কতটুকু ছিল, মানে প্রথম বীজের ওজনটা প্রথমে কত ছিল? এই যে দেখো প্রথমে কত ছিল বলছে 100 কেজি, 100 গ্রাম ছিল। আচ্ছা, এরপরে বলছে কি নমুনা বীজটা, মানে যে বীজটা নমুনা বীজ বলতে কি তুমি নমুনা শব্দ না লিখলেও হবে, বীজের ওজন এভাবে লিখলেও হবে, বীজের ওজন বিয়োগ বীজ শুকানোর পর ওজন এভাবে লিখলেও হবে, নমুনা না লিখে। নমুনা বলতে কি, নমুনা মানে হচ্ছে যে কোনো একটা বীজ আর কি, নমুনা ধরে মানে যেমন বুঝাইতে গেলে আমরা যে শব্দের ব্যবহার করি না, যেমন আর নমুনা একই জিনিস, তুমি চাইলে নমুনা শব্দটা নাও লিখতে পারো। তাহলে বীজের ওজন এই থেকে শুকানোর পরে যে ওজনটা সেটা বাদ দিবা এবং নিচে আবার বীজের ওজনটা লিখবা, বাস লেখার পর ওটাকে 100 দিয়ে গুণ করে দিবা, যা হবে তাই। তাহলে দেখো বীজের ওজন প্রথমে ছিল 100 গ্রাম, শুকানোর পরে হয়ে গেছে 90 গ্রাম। তার মানে কি আর্দ্রতা, আর্দ্রতা মানে বুঝো, আর্দ্রতা মানে হচ্ছে পানি কতটুকু আছে, বুঝছো? এই যে আর্দ্রতা মানে হচ্ছে বীজটার মধ্যে পানি কতটুকু আছে সেটা বের করা। লেখো তো সবাই একটু কমেন্টে যে আর্দ্রতা মানে হচ্ছে বীজে পানির পরিমাণ। লেখো আর্দ্রতা সমান সমান বীজে পানির পরিমাণ, এটা বুঝলে অর্ধেক পড়া শেষ। আর্দ্রতা সমান সমান বীজে পানির পরিমাণ। হ্যাঁ, অথবা দেখবা যে বলে যে বাতাসে আর্দ্রতার পরিমাণ, তার মানে কি বাতাসে পানি কতটুকু আছে, বুঝতে পারছো? বাংলাদেশে বেশি গরম পড়ে কেন জানো? বেশি গরম লাগে কেন? কারণ বাতাসে পানির পরিমাণ বেশি। যখন একটা গরম পানি গায়ে লাগে তখন কিন্তু গরম বেশি লাগে। আর আর্দ্রতা মান যদি কম হয়, বাতাসে যদি পানি কম থাকে, তাহলে বেশি টেম্পারেচার হইলেও তোমার কম গরম লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আর্দ্রতার হার কতটুকু, পানির পরিমাণ কতটুকু তোমাকে সেটা বের করতে বলছে। তাহলে তুমি ওজন ওজন লিখবে 100 গ্রাম বিয়োগ 90 গ্রাম, এরপর নিচে আবার 100 গ্রাম লিখে 100 করে গুণ করবা, যেহেতু তোমাকে হার বের করতে বলছে তার মানে শতাংশে বের করতে হবে। এই 100 দিয়ে গুণ কেন করতে হচ্ছে? শতাংশে বের করতে হবে, 100%-এর মধ্যে বের করতে হবে, ব্যাস। এই জন্য আমরা 100 দিয়ে গুণ করতেছি, দেখো কত আসতেছে 10। তাহলে দেখো আমরা কিন্তু শুরুতে এটা এইভাবে বলতে পারতাম না যে 100 গ্রামে একটা বীজের মধ্যে 90 গ্রাম হয়ে গেছে শুকানোর পরে, তাহলে 10% কমে গেছে। দেখো অঙ্ক করার পরে কিন্তু তাই বের হয়েছে। তাহলে আর্দ্রতার অঙ্ক আসলে পারবা কিনা ভাই বলো তো? এবারে পারবা? না পারলে মায়ের, মায়ের ছাড়া কোনো ওষুধ নাই, মায়ের উপরে কোনো ওষুধ নাই। একটা যে একজন দেখবা একটা ভিডিও বানায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, নাম কি লিলিপুট ফারহান না, না লিলিপুট ফারহান না, কি জানি নাম, হুমুর ট্যাবলেট নাকি, হ্যাঁ হুমুর ট্যাবলেট, এরকম বলে কি ফলের উপরে কোনো ওষুধ নাই। আমি বলবো ভাই মায়ের উপর কোনো ওষুধ নাই যদি এই আর্দ্রতা না পারো, এত সুন্দর করে বুঝাই দেওয়ার পরে। আচ্ছা, এরপরে দেখো ঘতে কি বলছে? বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো। অর্থাৎ কি, মানে এই যে বীজ পরীক্ষাটা যে করছে সে, এই যে দেখো অঙ্কুরোদ্গম এবং হচ্ছে সতেজতা যে পরীক্ষা করছে, এটাকে ঠিক আছে কিনা, ভালো হয়েছে কিনা, এটা তুমি বলবা। প্রথম থেকে তুমি লিখবা, প্রথমে বলবা কি যে হচ্ছে বীজ পরীক্ষার কার্যক্রমটি ভালো ছিল, হ্যাঁ জি ভালো ছিল, হ্যাঁ ভালো। এরপর একটা পয়েন্ট দিবা, পয়েন্ট দেওয়ার পরে সব লিখবা, উদ্দীপকে যা আছে সব লিখবা নিজের মতন করে। লিখার পরে আরেকটা পয়েন্ট দিবা, দেওয়ার পরে কি করবা যে একটা বীজের আর্দ্রতা 12 থেকে 13% হইলে সবচেয়ে ভালো হয়। আমরা এই বীজের মধ্যে কত পাইছি? 10% পাইছি, তাই না? আচ্ছা, 12 থেকে 13%-এর বেশি হওয়া উচিত না। লিখো একটু খাতার মধ্যে, যদি পারো লিখো। আমরা তো এটা 10% পাইছি, তাহলে কি এটা ভালো পর্যায়ে আছে না? এটা কিন্তু ভালো পর্যায়ে আছে। মনে রাখবা একটা বীজের আর্দ্রতা 12 থেকে 13%-এর বেশি হওয়া উচিত না, যদি বেশি হয় তাহলে বীজটা খারাপ হবে। উদ্দীপকের মধ্যে যদি এরকম আসে কালকে পরীক্ষায় যে একটা বীজের মধ্যে তার হচ্ছে তিনি 120 গ্রাম বীজ নিছে, নেওয়ার পরে শুকানোর পরে সেটা 90 গ্রাম হয়ে গেছে, এখন আর্দ্রতার পরিমাণ কেমনে 100 বীজ থেকে তুমি 90 বাদ দিবা, দেওয়ার পরে আবার 120 গুণ 100, এভাবে দেখবা তোমার বীজের আর্দ্রতার পরিমাণ প্রায় 15 থেকে 20% হয়ে গেছে। আচ্ছা, তখন তোমাকে যদি বলে বীজটা কি ভালো আছে নাকি খারাপ হবে, বলো বীজটা কি ভালো হবে নাকি খারাপ হবে? অবশ্যই বলবা যে বীজের অবস্থাটা ভালো নাই, কারণ এই যে আর্দ্রতা সেটা 12 থেকে 13%-এর বেশি আছে, তাহলে এটা ভালো না, ঠিক আছে না? মনে রাখবা আর্দ্রতার পরিমাণ 12 থেকে 13% হইতে হবে, এটা এমসিকিউ তেও আসতে পারে। একটা বীজের আর্দ্রতার পরিমাণ 12 থেকে 13% হইলে এটা স্ট্যান্ডার্ড। ওকে, তারপর তুমি লিখবা যে হ্যাঁ অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম মানে কি? অঙ্কুরোদ্গম মানে হচ্ছে তোমার বীজ, একটা বীজ থেকে হচ্ছে একটা বীজ থেকে শতকরা কত পার্সেন্ট বীজ ভালো আছে সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানে বুঝো না, বীজ থেকে চারা বের হয় যে, এটার নাম বলা হচ্ছে অঙ্কুরোদ্গম। একটা বীজ থেকে যে চারা বের হয় এটার নাম হচ্ছে অঙ্কুরোদ্গম। আচ্ছা, এখন মনে করো 100টা বীজ আছে তোমার কাছে, এর মধ্যে তোমার যদি 50টা বীজ থেকে চারা হয়, 50টা বাদ যায়, এটা একটা হইলো। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কাছে 100টা বীজ আছে, 90টা বীজ থেকে চারা হইলো। এখন বলো তো কোন বীজের অঙ্কুরোদ্গমটা ভালো, প্রথমটা না সেকেন্ডটা? সেকেন্ডটা। এই যে অঙ্কুরোদ্গম হচ্ছে একটা বীজ থেকে
কতটুকু চারা হইলো সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে অঙ্কুরোদ্গম পরীক্ষা করছে, তারপরে একটা বীজ কতটুকু সতেজ আছে সেটা পরীক্ষা করছে, ব্যাস এগুলো বলে দিবা, বলে দিয়ে বলবা যে এই কার্যক্রমটি যথার্থ ছিল, ব্যাস শেষ, ভুগি চুগে বলে দিয়ে তোমার আনসার শেষ। আচ্ছা চলো এরপরে বা দিয়ে আরেকটা প্রশ্ন, বীজ সংরক্ষণের উপায় কি? এবারে বীজ সংরক্ষণের উপায় কি বলো, বীজ সংরক্ষণের উপায় কি বলো? ও বলবা কি যে তুমি চাইলে বস্তার মধ্যে সংরক্ষণ করতে পারো, অথবা ধরো একটা গোলার মধ্যে সংরক্ষণ করতে পারো, অথবা ধরো তুমি একটা শুকনা পাত্রের মধ্যে রেখে সেটা হচ্ছে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে পারো। হ্যাঁ, এরপরে হচ্ছে আর কি বলো, আর কি কি আছে? হচ্ছে সে চাইলে বীজগুলোকে শুকায়ে হচ্ছে সংরক্ষণ করতে পারে। আচ্ছা এরপরে হচ্ছে সে হচ্ছে কোনো উঁচু স্থানে রেখে সংরক্ষণ করতে পারে, ব্যাস বলে দিলা সংরক্ষণের উপায় কি। এই একটা বীজ, একটা চারা, একটা মানে বীজ সংরক্ষণ করতে তোমার আমার শিখাইতে হবে? কলসের মধ্যে রেখে ইয়া করতে পারো, এই তো তোমার আমার শিখাইতে হবে কি রে বাপ? তোমরা না অনেকে, আমার ক্লাসের মধ্যে আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম হচ্ছে গ্রাম সাইডের, তো তোমরা তো আমার থেকে ভালো জানার কথা বীজ কেমনে সংরক্ষণ করতে হয়। বাদ শেষ, সৃজনশীল শেষ, চলো পাঁচে যাব। হ্যাঁ, বাতাসবদ্ধ জায়গায় রেখে, যেখানে বাতাস থাকবে না সেই জায়গায় রাখতে হবে, মনে রাখবা। আচ্ছা দেখো এরপরে কি বলছে এখানে, সম্পূরক খাদ্যের প্রয়োজন। আমরা এখান থেকে যেটা দেখবো হচ্ছে এখানে পুরোটা দেখবো না, দেখবো হচ্ছে সম্পূরক খাদ্যের প্রয়োজন কতটুকু সেটা বের করতে হবে। আচ্ছা এই সম্পূরক খাদ্য কতটুকু প্রয়োজন সেটা বের করার সূত্রটা দেখো, এই অধ্যায় থেকে 3টা অঙ্কই আছে। আচ্ছা দেখো মনে রাখবা, 100 গ্রাম ওজনের জন্য সম্পূরক খাদ্য প্রয়োজন 5 গ্রাম, অর্থাৎ প্রতি 100 গ্রাম মানে ওজনের জন্য, প্রতি 100 গ্রাম মানে ধরো তোমার একটা মুরগি আছে, সেটা ধরো 500 গ্রাম মানে আধা কেজি, তো তার কতটুক সম্পূরক খাদ্য লাগবে? তুমি বলবা 100 গ্রাম ওজনের জন্য খাদ্য প্রয়োজন 5 গ্রাম, সুতরাং 500 গ্রাম ওজনের জন্য, ও সরি প্রথমে 1 গ্রাম বের করে নিতে হবে, 1 গ্রাম বের করে নিবা। আচ্ছা সুতরাং 1 গ্রাম ওজনের জন্য খাদ্য প্রয়োজন 5 গ্রামটা 5 উপরে রাখবা, 100টাকে নিচে ভাগ আকারে দিয়ে দিবা। আচ্ছা এরপরে লিখবা আরেক লাইন, সুতরাং 500 গ্রাম ওজনের জন্য খাদ্য প্রয়োজন, উপরে 5 গুণ 500 ভাগ 100 কাটাকাটি করে যে আনসার বের হবে সেটাই হচ্ছে সম্পূরক খাদ্য প্রয়োজন। বাস, বুঝো না এই ব্যাপারটা? এই ব্যাপারটা বুঝছো? তুমি মাছের সংখ্যাটা বের করবা প্রথমে, কতটুকু মাছ তোমার আছে। আচ্ছা এবার দেখবা গড় ওজন কত, বুঝছো? মনে করো তোমারে বলছে তোমার মাছের সংখ্যা হইলো, তোমার পুকুরে মাছ আছে হচ্ছে 500টা, এবং প্রত্যেকটা মাছের ওজন হচ্ছে 1 কেজি করে। তাহলে তুমি আগে মোট ওজনটা বের করবা। তাহলে মোট ওজনটা বের করলে কত হবে? 500 গুণ 1 কেজি, তাহলে 500 কেজি। আচ্ছা তাহলে প্রথমে তুমি বের করবা 100 গ্রাম ওজনের জন্য, ও আচ্ছা তোমাকে ইয়া করতে হবে, গ্রাম আকারে বের করে নিতে হবে। তাহলে 500 কেজিকে তুমি গ্রাম আকারে বের করলে 2টা শূন্য লাগাই দিবা। শোনো, যদি কেজি আকারে থাকে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1 কেজি তুমি যখন বের করবা 500 কেজি, তাহলে 2টা শূন্য না 3টা শূন্য লাগাই দিবা, তাহলে গ্রাম বের হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝো নাই তুমি? বুঝছো? সম্পূরক খাদ্য তুমি যখন মানে আগে তোমাকে ওজন বের করতে হবে গ্রাম আকারে, গ্রাম, বুঝছো? তুমি কত গ্রাম, মনে রাখবে 100 গ্রামের জন্য 5 গ্রাম, তোমার মাছের ওজন যদি 100 গ্রাম হয় তাহলে তোমার 5 গ্রাম সম্পূরক খাদ্য লাগবে। তাহলে তুমি যেটা বের করবা মাছের ওজন, সেটা তুমি গ্রাম আকারে বের করবা। তো তোমাকে বলছে তোমার এই যে সাজিদের পুকুরে মাছের সংখ্যা আছে 1000, প্রত্যেকটা দেহের ওজন হচ্ছে 20 কেজি, 20 গ্রাম, সরি 20 গ্রাম। তো তুমি এটাকে গুণ করে বের করবা কি, গ্রাম আকারে বের করবা। আর যদি কেজি আকারে আসে, তাহলে কেজি আকারে আসার পরে সমান সমান লিখে আরো 3টা শূন্য লাগাই দিয়ে বলবা এটা হচ্ছে এত গ্রাম। বাস হয়ে গেল। এই যে ঐকিক নিয়ম, এটা হচ্ছে ঐকিক নিয়ম, ক্লাস 5-এ করে আসছো, এটা ঐকিক নিয়ম, পারো, ইজি। তুমি এটার পরে একটা গাইড থেকে খুলে সম্পূরক খাদ্যের একটা আনসার দেখে নিবা, বাস হয়ে গেল। এই প্রশ্নটা, এই অঙ্কটা মনে হয় তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, বাট না, তুমি দেখবা, দেখলে হয়ে যাবে, এটা ইজি একটা প্রশ্ন, ঠিক আছে? অঙ্কটা করে বের করে দিবা, শেষ। চলো এরপরে ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে বলছে হচ্ছে সাজিদের চাচার পরামর্শে মাছ উৎপাদন বৃদ্ধি পাইতে সহায়ক। আচ্ছা কি পরামর্শ দিছিল জানি? বলছিল হচ্ছে সম্পূরক খাদ্য দিলে কি কি হবে। সম্পূরক খাদ্য দিলে কি কি হবে বলো? একটু গোলমাল লেগে গেল, বাইর করবা, সমস্যা নাই। আচ্ছা দেখো, গোলমাল লাগলেও কিছু করার নেই, এগুলো ইজি অঙ্ক, গাইড থেকে দেখে নিলে হয়ে যাবে। 3টা সূত্র খালি মনে রাখবো, প্রথম 2টা সূত্র কিন্তু ইজি ইজি সূত্র, এটা একটু কঠিন, বাট এটা কঠিন না, দেখলে হয়ে যাবে। আচ্ছা সম্পূরক খাদ্য জিনিসটা কি? সম্পূরক খাদ্য হচ্ছে অনেক কোনো খাদ্য উপাদান থাকে,
তুমি প্রথমে লিখবা যে পরামর্শ খুব ভালো ছিল, পরে উদ্দীপক একটা পয়েন্ট লিখবা, আরেকটা পয়েন্টে যায় লিখবা কি যে সম্পূরক খাদ্যের মধ্যে অনেকগুলো খাদ্য মিলিয়ে করা থাকে, যেমন এটা 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 আগে ব্যাখ্যা দিবা। দেওয়ার পরে কথা বলবা কি এতগুলো খাদ্যর উপাদান মিক্স থাকার কারণে একটা মাছ ভালো খাবার পায় এবং উন্নত মানের খাবার পায়, মাছ অনেক দ্রুত বেড়ে ওঠে, হ্যাঁ মাছের হচ্ছে কি রোগ বালাই হয় না, এই হয় না সেই হয় না, ভালো ভালো খারাপ সব বলে দিবা, শেষ, আনসার শেষ। বুঝো নাই? ক নাম্বার কি বলছে, মাছের পুষ্টি চাহিদা বলতে কোন উপাদানকে বোঝায়? আচ্ছা মাছের, আমরা যে মাছ মাংস খাই এটা কি আমিষ না? তাহলে মাছের পুষ্টি চাহিদা বলতে আমিষকে বোঝায়, মনে রাখবা, শেষ। চলো, হ্যাঁ মাছের সুষম খাদ্যের চাহিদা পূরণ হয়। আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে আরেকটা সৃজনশীল। ক্লাসটা বেশি লং করবো না রে বাবা, শেষ হয়ে যাবে। দেখো কঠিন না, এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এই তো, মানুষের গুণাগুণ বৃদ্ধি হবে, মাছের দৈহিক বৃদ্ধি পাবে, তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, এই তো বাস বলে দিবা, শেষ। আচ্ছা তাহলে এরপরে চলো, মাঝারি উঁচু আকারের নর্দম মাটি ক নাম্বারে বলছে, জৈব পদার্থের উপস্থিতি মাঝারি, পটাশিয়াম বা পটাশজাত খনিজের মাত্রা মাঝারি। আচ্ছা আর এই পাশেটা হচ্ছে দোআঁশ মাটি, জৈব পদার্থ অল্প থেকে মাঝারি থাকতে পারে, অম্লত্ব খারত্ব মানে এইচআর, এই যে এইচপি নাকি, হ্যাঁ এইচপি হয়তো বা এগুলা 7 থেকে 7.5 পর্যন্ত হইতে পারে। আচ্ছা দেখো এখানে মেইন পয়েন্ট দুটা দেখো, একটা হচ্ছে কাদা মাটি, একটা হচ্ছে দোআঁশ মাটি। তোমাকে বলছে যে এ তালিকায় কি কি ফসল উৎপাদন করতে পারবা। মনে রাখবা কাদা মাটিতে হয় ধান। বলো, কাদা মাটিতে কি হয় বলো? কাদা মাটিতে কি হয়? কাদা মাটিতে কি হয়? ধান হয়। কাদা মাটিতে হয় ধান। আমি আর দুইটা সৃজনশীল করার পরে লাস্টের থেকে আসবো, সহজ গুলাতে যাব, তখন সহজ গুলাতে। ক্লাসটা আরেকবার শেয়ার করো। আচ্ছা দেখো কি বলবা, ধান হয়। কাদা মাটিতে কি হয়? ধান ভালো হয়। এছাড়া আরো কিছু ফসলের নাম বলি, লিখে রাখো। কাদা মাটিতে ধান ভালো হয়, কারণ কি? কারণ ধানের জন্য সেচ লাগে, পানি, কাদা জাতীয় মাটি লাগে। দেখবে ধান যখন উৎপাদন করে তখন মাটিটাকে ভিজায় নেয়, ভিজা মাটি লাগে ধানের জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আর কিছু দেখো, মসুর ডাল, ছোলা, শাকসবজির জন্য কাদা মাটি ভালো। বুঝছো? মসুর ডাল, ছোলা, এগুলোর জন্য কি লাগবে? লিখে রাখো, কাদা মাটি। খাতা থাকলে লিখে রাখো, এটা লিখে রাখ বাপ, কালকে পরীক্ষায় আসলে লিখতে পারবা। ধান, মসুর ডাল, ছোলা, শাকসবজি এগুলো কাদা মাটিতে হয়। আচ্ছা এছাড়া যা আছে, এছাড়া যা কিছু আছে সব দোআঁশ মাটিতে। কি কি? বেগুন, মুগ ডাল, হ্যাঁ আউশ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, গম, আলু, সরিষা, হ্যাঁ তারপরে হচ্ছে আর কি, ভুট্টা। বুঝছো? কাদামাটির জন্য মসুর, ছোলা, শাকসবজি, ধান এগুলো লিখে রাখো। আর বাকিগুলা কি? বাকিগুলো তুমি অন্য জায়গায় বলবা, ওই যে দোআঁশ মাটিতে বলবা। এবং দোআঁশ মাটি কিন্তু ফসলের জন্য অনেক ভালো, বাট কাদা মাটিতে ধান এগুলো ভালো হয়। মূলা, হ্যাঁ হইতে পারে, মূলাও হয়। ঠিক আছে, শাকসবজি হবে কোথায়? আচ্ছা তাহলে হয়ে গেল। এটা একটু কঠিন হইতে পারে, হয়তোবা তুমি এখানে তুমি চাইলে এটা ছাড়তেও পারো পরীক্ষায়, বাট এটা কঠিন কিছু না, এটা জাস্ট মনে রাখো দুইটা জিনিস। চলো পরের কোশ্চেনে যাই। এখানে দেখো লাস্ট কোশ্চেন, এটা এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন। হ্যাঁ এরপর লাস্টের থেকে আসবো, তোমাদের জন্য ইজি হবে। বাবুল হোসেন সবজি উৎপাদন করবেন, তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলেন, কৃষি কর্মকর্তা তাকে জমি প্রস্তুতের জন্য বিভিন্ন পরামর্শ দিলেন। আচ্ছা চলো, প্রথম ভূমিক্ষয় কি? ভূমির উপরিভাগ থেকে মাটির চলে যাওয়াকে বা মাটির কণা চলে যাওয়াকে অথবা মাটি সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে, বলে দিবা নিজের মতন করে বানায়। আচ্ছা এবার কৃষি কর্মকর্তার পরামর্শের উদ্দেশ্য ব্যাখ্যা করো। আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে তোমার ভূমি প্রস্তুতের জন্য, ভূমি প্রস্তুত। আচ্ছা এখন আমাকে বলো, একটা চাষ করার জন্য ভূমি প্রস্তুত কি করে? প্রথমে হচ্ছে ওই যে ট্রাক্টর দিয়ে মাটি আলগা করে, মাটি আলগা করে কি করে, প্রথমে আগাছা দমন করে, সরি মাটি খুঁড়ে আলগা করে, আলগা করার পরে তোমাকে সেটা কি করে, সেখানে হচ্ছে মাটি চাষের জন্য ভূমিকে কি বলে, পানি দেয়, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কি বলে, মাটিকে ঝুরঝুরা করে আগে, তারপরে পানি দেয়, পানি দেওয়ার পরে কি করে বলো, হচ্ছে জৈব সার দেয়, সার মাটিতে সার দেয়, সার দেওয়ার পরে সেখানে কি করে হচ্ছে, তারপরে হচ্ছে যাতে কি বলে মাটির মধ্যে যেন পোকামাকড় না হয় সেটা কীটনাশক দেয়। তারপরে হচ্ছে আর কি কি করতে পারে বলো? আর হচ্ছে তোমার ধরো আর কি কি হয়,
তুমি বলবা আর কি কিভাবে কিভাবে মাটি মাটি হয়, হ্যাঁ। তারপরে বলতে পারো যে মাটিতে সেচের ব্যবস্থা করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মাটিতে যেন বাতাসের চলাচল হয়, বায়ু চলাচল হয়, সেই ব্যবস্থা করতে হয়। এভাবে হচ্ছে একটা জমি হবে, প্রস্তুত হবে। ব্যাস হয়ে গেল, নিজের মতন করে বলে দিবা। এগুলো কি তোমার শিখা লাগে, পড়া লাগে? আচ্ছা, এরপরে বলবা যে কৃষি কর্মকর্তার বাবুল হোসেনের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আম, পরামর্শ বাবুল হোসেনের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে। বলবা ওই যে আবার বলবা বলবা যে অনেক বাস্তব ভূমিকা রাখবে। পয়েন্ট লিখবা, লেখার পরে উদ্দীপকে কি হয়েছে লিখবা একটা পয়েন্টে। লেখার পরে লিখবা কি, লেখার পরে লিখবা হচ্ছে এই যে এগুলা এগুলা করলে কি হবে। তুমি আবার সিস্টেমটা ব্যাখ্যা করবা, গতের যে সিস্টেমটা ব্যাখ্যা করছো আবার সিস্টেমটা ব্যাখ্যা করবা। করার পরে বলবা কি এটা করার কারণে হচ্ছে মাটিতে অনেক ধরনের পুষ্টিগুণ বাড়বে, রোগ বালাই হবে না, এটা হবে না, মানে তুমি তো বলবা আগে সিস্টেমটা। আচ্ছা, এরপরে ব্যাখ্যা করবা এখানে যে এটা করলে কি কি হবে। সেচের ব্যবস্থা করলে কি হবে, যে পানির অভাবে ফসল মারা যাবে না। ব্যাস এই জিনিসগুলো তুমি যখন বলবা, তারপরে অসুস্থ কোনো বীজ বেড়ে উঠবে না, অসুস্থ চারা বেড়ে উঠবে না। ভাই এইসব কথা বললেই তো কাহিনী শেষ। এবারে এগুলো এত কঠিন? প্রথম অধ্যায় শেষ, এখান থেকে দুইটা সৃজনশীল আসলে সুন্দর করে লিখে দিয়ে চলে আসবা, শেষ। চলো আমি একদম লাস্টের অধ্যায়ে যাব, আমি একদম লাস্টের অধ্যায়ে যাব। তোমাদের জন্য ইজি করতে হবে, ইজি করতে হবে। এই যে চলো আসছি, এই যে খামারে আসছি, সপ্তম অধ্যায়। আসবে আর লিখবা, আসবে আর লিখবা। পারিবারিক খামারের ধারণা, ক্ষুদ্র আয়ের উৎস হিসেবে পারিবারিক খামারের গুরুত্ব। আচ্ছা, মনে করো তোমাকে বলছে রহিম সাহেব একটা খামার বানাইছে। সেই খামারটা কি, সেই খামারটা হচ্ছে তার পরিবারের আয় আয় হয় বা পরিবারের ভরণ পোষণ হয়। এখন আমাকে বলো তো ভাইয়া এটা কোন ধরনের খামার। এবারে বল এটা আমাকে কোন ধরনের খামার। পারিবারিক খামার বুঝছো, পারিবারিক খামার হচ্ছে যেই ধরনের খামার তোমার পরিবারের ভরণ পোষণ হয়। এটা হইতে পারে দুই ধরনের, এটা পশু পাখি পালনের মাধ্যমেও হইতে পারে, এটা হইতে পারে চাষবাস। মানে ধরো একটা ছোট জায়গায় কয় পৃষ্ঠা লিখবো ভাইয়া এটা বলেন আগে। গ লিখবা 1 পৃষ্ঠা, আর ঘ লিখবা 1.5 থেকে 2 পৃষ্ঠা, বাস তাইলে হবে। যদি লেখা কারো একটু বেশি বড় হয় তাহলে আরেকটু বেশি পরিমাণ বাড়াই লিখবা। হ্যাঁ, বুঝতে পারছো পারিবারিক খামার কি, এখান থেকে একটা সৃজনশীল আসতে পারে। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস কি, একটা জিনিস কি, পারিবারিক দুগ্ধ খামার গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণের বর্ণনা। আচ্ছা, একটা হচ্ছে দুগ্ধ খামার, দুগ্ধ খামারের গঠনের জন্য তোমার কি কি লাগবে বলো। দুগ্ধ খামারের জন্য তোমার কি কি লাগবে, গাভী নিতে হবে, সুস্থ জাতের গাভী নিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, যে দুধ দহন করার জন্য তোমার কিছু হয় প্রাকৃতিক ভাবে তোমার যেই তুমি দুধ দহন করবা সেই সিস্টেমটা রাখতে হবে। অথবা দেখবা এখন যে কি বলে মেশিন আছে একটা, হ্যাঁ, ওই যে বাটন মধ্যে লাগাই দেয়, তো হচ্ছে মেশিন দিয়ে অটো হচ্ছে দুধ বের হইতে থাকে। তো এইভাবে তুমি ইয়া করতে পারো। হ্যাঁ, যে মানে গরুর ব্যাপারটাই মেইনলি বলছে। তো অথবা অনেকে ছাগলের ব্যাপারটাও বলে উদ্দীপকের মধ্যে, যেটাই আসুক আর কি। তো তুমি এটা বলবা, এটাও কিন্তু একটা পারিবারিক খামার। গরুর খামার বা দুগ্ধ খামার এটা কি, এটাও একটা পারিবারিক খামার। আচ্ছা, তারপরে হচ্ছে দুগ্ধ দহনের সংরক্ষণের আধুনিক এবং সনাতন পদ্ধতি। তো দহনের দুইটা পদ্ধতি বললাম, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি যেটা ওই যে হাত দিয়ে ইয়ে করে দহন করে, একটা হচ্ছে মেশিন দিয়ে করে, বাস দুইটা গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে কি সংরক্ষণ কিভাবে করা যায়। সংরক্ষণ হচ্ছে একটা হচ্ছে তোমার সংরক্ষণ কিভাবে করে, ওই যে জাল দিয়ে পাস্তুরীকরণ করে। আরেকটা জানি কি সনাতন পদ্ধতি। আচ্ছা, পদ্ধতি দুটো একটু দেখে নিও, হ্যাঁ, দুধের একটু দেখে নিও, এটা কিন্তু 7 স্টার মেরে রাখছি। একটা হচ্ছে পাস্তুরীকরণ করে জাল দিয়ে, আরেকটা কিভাবে করে আমি ভুলে গেছি, এটা দেখবা। আচ্ছা, আর লাস্টের টপিকটা এত বেশি দরকার নেই, এটা নিয়ে কথা বলবো না। লাস্টের অধ্যায় থেকে একটা সৃজনশীল আসতে পারবানি ভাই, তোমাকে খালি কোনটা দেখতে হবে বুঝো কিন্তু। তোমাকে ওই যে দুগ্ধ দহনের সংরক্ষণের পদ্ধতিগুলা কি ক্লাসের পরে জাস্ট একবার দেখে নিবে, একটা সৃজনশীল এখান থেকে কমন। পারবা কিনা বলো, সপ্তম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসতে পারবা কিনা বলো, বলো পারবা কিনা বলো, বলো বলো দ্রুত দ্রুত বলো। সৃজনশীল 5টা লিখতে হবে, এত কঠিন না। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রিজে, হ্যাঁ হইতে পারে। এবার বল না রে বাপ, পারবা কিনা বলো। এই যে ক্লাসের পোলাপান সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে, চলো এবার ষষ্ঠ অধ্যায়ে যাব। ষষ্ঠ অধ্যায়ে কি বলছে, ষষ্ঠ অধ্যায়ের এটা হলো আরো ইজি কনসেপ্ট বাপ, আরো ইজি কনসেপ্ট। দেখো কি বলছে, সমবায়ের গুরুত্ব কি। সমবায় মানে কি একটা সংগঠন, সমবায় মানে কি, হ্যাঁ, যে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়, হইতে পারে। আচ্ছা, এখানে কি বলছে, সমবায় মানে কি একটা সংগঠন। আচ্ছা, মনে করো আমি তোমারে বলি, তোমার ফ্যামিলিতে, তোমার ফ্যামিলি, একটা ফ্যামিলি মানে কি একটা সংগঠন, মনে রাখবা, একটা মানে অন্যরকম ভাবে বলতেছি আর কি। ফ্যামিলি মানে একটা সংগঠন। একটা ধরো
তোমার হচ্ছে একটা কাজ করতে যাইতেছ, তোমার ফ্যামিলি তোমার কেউ সাপোর্ট করতেছে না, যা করতেছো তোমার নিজের করা লাগতেছে, যা ইনকাম করতেছো তোমার নিজের করা লাগতেছে, কেউ তোমার কিছু করতেছে না, এটা ভালো হবে? নাকি তুমি একটা কাজ করতে চাইতেছো, তোমার ফ্যামিলির সবাই 1 টাকা করে তোমাকে, মানে 10 টাকা করে তোমাকে দিল, 50 টাকা হয়ে গেল, তোমার জন্য একটু ইজি হলো না? তাহলে সমবায় কেন দরকার? যদি এইভাবে কোনো সময় এরকম দেখো উদ্দীপকে এরকম চাচ্ছে যে সমবায়ের গুরুত্ব বিশ্লেষণ করো, ঘতে এরকম আসে, ঘতে কি করবা? বলবা সমবায় না থাকলে একজন কৃষক বা একজন চাষি, একজন হচ্ছে খামারি কখনোই কি করতে পারবে না, সুষ্ঠুভাবে তার চাষ বা উৎপাদন কার্য করতে পারবে না। এই জন্য দেখো একটা জিনিস লিখছি, 10-এর লাঠি 1-এর বোঝা, এটাও চাইলে তুমি পরীক্ষা লিখতে পারো সৃজনশীলে, যে 10 মিলে করি কাজ, হার জিতি নাহিলাজ, অথবা 10-এর লাঠি 1-এর বোঝা। দেখো গাইডে জীবনও এসব লাইন নাই বাপ, এইসব লাইন জীবনও গাইডে নাই। তুমি লিখবা সমবায়ের একটা প্রশ্ন পাবা, ধাম করে এগুলা লিখে দিয়ে চলে আসবা। সমবায়ের গুরুত্ব কেন লিখবা, একটা কৃষি কাজ করতে গেলে একজন কৃষক সব সময় এক কৃষি প্রযুক্তি কেনার জন্য সামর্থ্য রাখে না। হ্যাঁ, যা তার জন্য যা দরকার উৎপাদনের জন্য বিপণন, বিপণন মানে কি বুঝো? এই বিপণন মানে বুঝো, বিপণন শব্দটা যদি নাও বুঝো, বিপণন মানে হচ্ছে বাজারজাতকরণ। বাজারজাতকরণ মানে কি? মানে বাজারে তোলা, ফসল তো উৎপাদন হয়েছে, এখন বাজারে নিতে পারবে না, কি হবে? কচু হবে, কিছু হবে না, ফসল নষ্ট হয়ে যাবে। তার মানে একটা উৎপাদন যত জরুরি তার চেয়েও বেশি জরুরি বাজারজাতকরণ। মনে থাকবে? আচ্ছা, তো একটা সমবায় যদি থাকে, একটা সমবায়ের পক্ষ থেকে যদি একটা গাড়ি কিনে রাখে, তাহলে বাস বাজারজাতকরণ ইজি হয়ে গেল। তো এই যে দেখো, একটা কৃষি কাজ করার জন্য তোমার লাঙল লাগবে বা কৃষি প্রযুক্তি লাগবে, কৃষি প্রযুক্তি, প্রযুক্তি শুধু লাঙল না, অনেক প্রযুক্তি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর কি লাগবে, বাজারজাতকরণের জন্য প্রযুক্তি লাগবে, তারপর হচ্ছে টাকা লাগবে, কৃষি ঋণ লাগবে। হ্যাঁ, এটা কিন্তু একটা পয়েন্ট। সমবায়, কৃষি সমবায় তোমাকে কি দেয় জানো? ঋণ লাগে, ঋণ। ঋণটা কে দিবে বলো? এই যে কৃষি ঋণ, কৃষি ঋণটা পাওয়া যায় কৃষি সমবায়ের কাছ থেকে। তাহলে একটা সমবায় থাকলে কি কি উপকার হইতে পারে, লিখতে পারবা কিনা আমাকে বলো? পারবা তো? আচ্ছা, এই যে দেখো, কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ এবং ব্যবহার করা যায়। আবার হচ্ছে কৃষি উৎপাদন, সংরক্ষণ এবং বিপণনে কৃষি সমবায়ের গুরুত্ব। ব্যাস, শেষ, অধ্যায় শেষ। এই সৃজনশীল একটা আসবে, না লিখতে পারলে কান ধরে টান দিব একটা, ঠাস ঠাস লাগাই দিব, শেষ। জীবন ইহকাল, মানে কি বলে, ইহলীলা সাঙ্গ হয়ে যাবে। কৃষি ব্যাংক থেকে হইতে পারে, এনজিও, হ্যাঁ এই যে এটাকে একটা এনজিও বলে, এনজিও। মনে রাখবা, কোন সরকারি প্রতিষ্ঠান না হইলে সেটাকে বলে এনজিও। তাহলে কৃষি সমবায়কে আমরা এক প্রকারের এনজিও বলতে পারি, সমস্যা নেই। ঘরে মানুষ গাড়ি কেনার সামর্থ্য নাই, গরিব মানুষ গাড়ি কেনার সামর্থ্য, হ্যাঁ হইতে পারে, একজন কৃষক মানুষ তো সবসময় স্বাবলম্বী হবে না। এবং বাংলাদেশের বলবা কি, বাংলাদেশের প্রত্যেকটা কৃষক স্বাবলম্বী নয়। ভাই আমি আপনাকে ভাই ভাই বলি, আপনি আমার বাপ বলেন, তাই কি হয়? আরে এটা তো বাপ না, এটা তো হচ্ছে মানে কথার টোন আর কি, তো তো ওইভাবে না, আমি কি তোমাদের বাপ লাগি নাকি? আচ্ছা, এটা হচ্ছে কথার মানে টোন, টোন এটা হইলে তোমাদের কাছে মানে তোমরা হয়তো বা আমাকে আপন ফিল করবা, এবং এটা হচ্ছে আর কি, ওটা এক্সট্রা কিছু না। তাহলে হয়ে গেল, ষষ্ঠ অধ্যায় হয়ে গেল, চলো পঞ্চম অধ্যায়ে যাই। এটা একটা কঠিন চ্যাপ্টার, এটা তোমরা যারা ভালো পারো, আমি এটা পড়াবো না, আমি তোমাকে এটা পড়াবো না, তুমি যদি এটা ভালো পারো তাহলে পারবা। এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে অঙ্ক সহকারে আসবে। যারা হচ্ছে গোল কাঠ, চারাই কাঠ নির্ণয় করতে পারো, এবং হচ্ছে হপ্পাসের সূত্র ব্যবহার করতে পারো, এবং চারা গাছের চারার সংখ্যা নির্ণয় করতে পারো, তারা এই অধ্যায়টা পড়বা। আর বাকিটা তোমরা এটা স্কিপ করো। যারা ভালো স্টুডেন্ট তারা অলরেডি এটা পারবে, এই জন্য আমি এখানে কথা বলবো না। আচ্ছা, আর কি আছে চলো, চতুর্থ অধ্যায়ের আগে কি আছে? আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে আসি এবার। দ্বিতীয় অধ্যায়, তোমাদের একজন বলছে ভাইয়া আমাদের কোয়েশ্চেনের আনসার দেন না কেন? আপনি যদি আপনাদের এখন কোয়েশ্চেনের আনসার দিতে যাই, তাহলে কি হবে? তাহলে ক্লাসটা অনেক লং হবে। এমনি 1 ঘন্টা 13 মিনিট আছে, ক্লাসের পর আপনারা আবার পড়তে বসবেন। আচ্ছা, অঙ্কের সূত্র বইয়ে আছে, এগুলো পড়ে নিয়েন, সবার জন্য বলবো না, এখন অনেকের মাথা গরম হয়ে যাবে। প্রথম অধ্যায়ের অঙ্ক দুর্বল সবল সবারই পড়তে হবে, কারণ আর না হোক তোমাকে তো 5টা সৃজনশীল আনসার করতে হবে ভাই, তাই না? তাহলে প্রথম অধ্যায়ের থেকে যেই 3টা অঙ্ক দিছি, ওই 3টা অঙ্ক তোমাকে পারতে হবে। আচ্ছা, আর অঙ্ক না হলেও হবে। চলো সেকেন্ড অধ্যায়ে আমরা একটু দেখি। সেকেন্ড অধ্যায়ে আমরা দেখবো কোন মাছের জন্য কেমন পুকুর প্রয়োজন, তারপরে গবাদি পশুর খাদ্য তৈরি পদ্ধতি এবং খাদ্যের গুরুত্ব। আচ্ছা, অভয়াশ্রম কেন দরকার, এবং হচ্ছে হে এবং সাইলেজ পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ। আচ্ছা দেখো,
এখানে আমরা কি বলবো দেখো, যে বছরের যে সময়ে পিডিএফ পাবা হচ্ছে হোয়াটসঅ্যাপে, সময়ে প্রচুর কাঁচা ঘাস পাওয়া যায়, তখন পলাশ তার গরুর জন্য ঘাস সংরক্ষণ করে। সে উক্ত কাঁচা ঘাস রোদে শুকিয়ে আর্দ্রতা 20%-এর নিচে নামিয়ে এনে এটা হচ্ছে কি করে, সংরক্ষণ করে। আচ্ছা এখন বলো, প্রয়োজনীয় সময় সে দানাদার খাদ্য খাওয়ায় গরুকে, এতে সে অর্থনৈতিক লাভবান হয়। আচ্ছা, কাঁচা ঘাসকে রোদে শুকিয়ে আর্দ্রতা কমায় মানে কি, ওই যে পানি কমায় ফেলে তার মানে আর্দ্রতা হয়। আচ্ছা দেখো, তাহলে এইভাবে রোদে শুকিয়ে যদি কাঁচা ঘাসকে সংরক্ষণ করে, এটা কোন প্রকারের সংরক্ষণ বলতে পারবা? ঘাস সংরক্ষণ করার দুইটা উপায় বলছি, একটা হে আর একটা হচ্ছে সেলুলোজ, নাকি ওটা কি সাইলেজ, সরি, একটা হে আর এটা হচ্ছে সাইলেজ। বলো তো এটা কোন ধরনের পদ্ধতি, বলতে পারবা কেউ? বলো তো এটা কোন ধরনের পদ্ধতি, কি বলতে পারবা? হে এবং সাইলেজ থেকে আমার মনে হচ্ছে কালকে একটা প্রশ্ন আসবে। ঘাস সংরক্ষণের দুইটা পদ্ধতি, একটা হে একটা সাইলেজ, এটা কোন ধরনের? এটা হচ্ছে হে তৈরি, হে, নাকি এটা হচ্ছে হে তৈরি, নাকি বলো? এটা কি বলো? তোমাদের আনসার পাচ্ছি না কেন, নাকি আমার সামনে আসতেছে না কোনটা? এটা তো, এটা হে, এটা সাইলেজ না, এটা হে, এটা হে, এটা তো হে। হে কি? হে হচ্ছে কাঁচা ঘাসকে সংরক্ষণ করে, কিভাবে? শুকায়, ঠিক আছে, এটা শুকিয়ে সংরক্ষণ করে, ব্যাস। এটা বলবা কোন ধরনের, বলবা হে, বলার পরে বলবা উদ্দীপকে কি হয়েছে হ্যান ত্যান বলবা, ভবিষ্যৎ বলার পরে বলবা হে পদ্ধতিতে কাঁচা ঘাসকে রোদে শুকিয়ে আর্দ্রতা কমিয়ে ফেলা হয়, সেটা হচ্ছে কি, এটা সেই পদ্ধতিকে বলে হে পদ্ধতি, ব্যাস হয়ে গেল, ব্যাখ্যা করে দিলা, শেষ। আচ্ছা, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য গৃহীত পদক্ষেপটাকে কি বলে? দেখো, দানাদার খাদ্য দিছে, দানাদার খাদ্য। এখন দানাদার খাদ্যটা কি? দানাদার খাদ্যর মধ্যে মনে রাখবা, দানাদার খাদ্যের মধ্যে আঁশ বেশি থাকে, আঁশ, দানা মানে কি আঁশ, আঁশটা বেশি থাকে, কিন্তু কম পরিমাণ ইয়া পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে, এটা কিন্তু দামটাও কম, আঁশযুক্ত দানাদার যুক্ত খাবার, এটা কিন্তু দামটাও কম। মনে রাখবা এটার মধ্যে আঁশ বেশি থাকে বাট শক্তিটা কম থাকে। তো তোমার দরকার হচ্ছে খাবার। আচ্ছা, সাইলেজ কি আমি তোমাকে বলতেছি, সাইলেজের সৃজনশীল মনে হয় পরে আমি একটা দিছিলাম, সাইলেজের সময় একটা সৃজনশীল তোমাদেরকে দিছিলাম, ওটা পরে আসলে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, ওই যে ভুট্টার মাধ্যমে করে আর কি হয়তোবা, যাই হোক দেখো, তাহলে ওই যে গৃহীত পদক্ষেপগুলো কি সেটা একটু বলবা তুমি। দানাদার খাদ্যগুলোকে খাওয়ায়, দানাদার খাদ্য খাওয়াইলে টাকা কম লাগে, তারপরে হচ্ছে কি বলে, আঁশ বেশি থাকে, হ্যাঁ, পেট ভরে যায় গরুর, কিন্তু শক্তি কম হয়, এভাবে টাকা বাঁচে। আচ্ছা, এরপরে দেখো তোমাকে কি বলছে, আরেকটা পদ্ধতি, এটা কোনটা, ও আচ্ছা এটা অন্যটা, বলছে শহীদুল ইসলাম চাচা 150 শতক জমিতে আলু লাগাইছে। ক নাম্বার কি, ক নাম্বার কি ছিল, বকচর কি? আচ্ছা, বকচর তোমাদের পরীক্ষায় আসবে না, বাদ দাও, বকচরটা তোমাদের আসবে না, বকচরটা আসবে না। এই বলছে আলুর হাম পুলিং করা হয় কেন? হাম পুলিং জিনিসটা হচ্ছে কি, এটা কোন কোয়েশ্চন রে বাপ, কই গেল? এটা বকচর না, ওটা আগেরটার প্রশ্ন। হ্যাঁ, বকচর, বকচর ওটা তোমাদের আসবে না, বকচর ওটা আসবে না, ওটা কই গেল? বছরের পরিমাণ, বছরের পরিমাণ, শহীদুল চাচা, শহীদুল চাচার প্রশ্নটা কোথায়? শহীদুল চাচা আপন প্রাণ বাঁচা, শহীদুল চাচা আপন প্রাণ বাঁচা, শহীদুলটা কই? আচ্ছা, এখানে এটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ দেখো, না না, যে চরে বক থাকে ওটা বকচর না, এটা লিখলে কাটা খাবা, এটা লিখলে কাটা খাবা। বকচর দরকার নাই তোমাদের, বকচর তোমাদের দরকার নাই, পরীক্ষা আসবে না কালকে, যেটা দরকার নেই ওটা পড়ে লাভ নেই। আচ্ছা দেখো, রোগিং কি, রোগিংটা কি, রোগিংটা হচ্ছে, রোগিং কি দেখো তো, রোগিং কি, রোগিং একদম ইজিলি ভাই, রোগিং কি, তার মানে রোগ, রোগ আছে এরকম, রোগযুক্ত খাবার মানে বীজকে আলাদা করাকে রোগিং বলে, বা রোগযুক্ত বীজকে কাঙ্ক্ষিত চারা রেখে, ও আচ্ছা, হ্যাঁ সরি সরি, ওইরকম না, রোগিং ব্যাপারটা হচ্ছে কি, রোগিং মানে কি আলাদা করা,
হ্যাঁ, রোগ রোগ শব্দটা থেকে মাথায় রাখবা। তুমি চারা গাছ লাগাইছো, লাগানোর পরে তোমার যেসব চারা গাছ তোমার লাগবে, এটা ছাড়া দেখছো অন্য কিছু দুর্বল। হ্যাঁ, ঠিক আছে না, রোগের কথাটা ঠিক আছে। ওই যে ধরো কিছু চারা গাছ আছে হচ্ছে দুর্বল, কিছু হচ্ছে কি ধরো বাড়ে না, কিছু হচ্ছে সবল না। হ্যাঁ, এই যে এই ধরনের কিছু যদি চারা পাও, এগুলো তুমি উঠাই ফেলবা না, ফালাই দিবা না, এটা হচ্ছে রোগিং। আলাদা করা, বাছাই করা, এগুলো হচ্ছে রোগিং। আচ্ছা, হামপুলিং কেন করা হয় আলুর? আলুর হচ্ছে আলুর রোগটা, আলুর একটা রোগ আছে। আলুর রোগ হচ্ছে তোমার আচ্ছা, হ্যাঁ, আলুর হচ্ছে তুমি একটা অনেক সময় আলু দেখবা একটা জায়গায় একটু মানে রোগাক্রান্ত হইলে আলুর রোগ দেখছো সবুজ হয়ে যায়, তারপরে হচ্ছে দাগ হয়ে যায়, আলুর রোগ ওইটা। তো আলু যদি এরকম হয়, তখন তোমাকে কি করতে হয় জানো? আলুর গাছ পুরোটা উঠায় ফালাই দিতে হয়, এটা হচ্ছে হাম পুলিং। ঠিক আছে, পুল পুল মানে বুঝছো, পুল মানে কি তুলে ধরা, পুল মানে তুলে ধরা, তাহলে হাম পুলিং মানে কি পুরোটাই উপড়ে ফেলা। ঠিক আছে, আলুর গাছ কি করতে হয়, এরকম তুলে ফেলতে হয়, যাতে কি হয়, যাতে রোগটা না বাড়ে, মনে থাকে জানো। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখো, জমিতে কি পরিমাণ ইউরিয়া সার লাগবে। ইউরিয়া সার হচ্ছে প্রতি শতকে 1 শতক মানে 1 শতাংশ, প্রতি 1 শতাংশে তোমার লাগে হচ্ছে 1400 গ্রাম, 1400 গ্রাম ইউরিয়া লাগে। এখন তার আছে হচ্ছে 150 শতক, তাহলে 1 শতকে যদি 1400 গ্রাম লাগে, তুমি বলবা 150 শতকে গুণ মেরে দিবা 150 গুণ, শেষ। বুঝছো, ওটা সিদ্ধ হয় না, হ্যাঁ, ওই জন্য পুরো ইয়া করে ফেলতে হয়, আলু উপড়ে ফেলতে হয়। আচ্ছা, তাহলে প্রতি 1 শতকে ইউরিয়া লাগে 1400 গ্রাম, তাহলে প্রতি 150 শতকে কতটুকু লাগবে, গুণ মাইরা দিবা, যা আসবে তাই, আনসার শেষ। আচ্ছা, আচ্ছা দেখো পরে কি, হ্যাঁ, খেলে সমস্যা হয়। আচ্ছা, ফসলটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হচ্ছে কৃষি কর্মকর্তা আচ্ছা এখানে কোনটা, পাতার হলুদ হলুদ ভাব চলে আসছে, হলুদ ভাব চলে আসছে। আচ্ছা দেখো, এখন কোন কোন ফসল এটা, কোন ফসল, আলু গাছ লাগাইছে। আচ্ছা, আলু গাছ লাগাইছে, তো আলু গাছ লাগানোর পরে দেখতে পাইছে কিছু পোকা তার পাতার রস, আলু পাতার রস চুষে খাইতেছে। তো এখন এটা হলুদ হয়ে গেছে পাতাটা, গাছ না। আলু যদি সমস্যা হয়, আলুর মধ্যে যদি সমস্যা হয়, তাহলে হামপুলিং করতে হয়। কিন্তু যদি গাছের চারা হলুদ ভাব হয়ে যায়, এটা হচ্ছে শুধু আলু না, এটা যে কোনো চারা যদি হলুদ ভাব হয়ে যায়, তখন সেখানে কি করতে হয়, কীটনাশক দিতে হয়, কীটনাশক। বা হচ্ছে মানে প্রতি 10 দিন পর পর কি করতে হয়, কীটনাশক দিতে হয়। লাইনটা লিখে রাখো, কীটনাশক কয়দিন পর পর দিতে হয় মনে রাখো, 10 দিন পর পর কীটনাশক দিতে হয়। কিছু কীটনাশকের নাম যদি বলি, মনে রাখতে পারলে মনে রাখবা, নাইলে বাদ। হচ্ছে ম্যালাথিয়ান, ম্যালাথিয়ান যদি মনে রাখতে পারো লাগবা, নাইলে দরকার নাই। মূল পয়েন্টটা কি, 10 দিন পর পর তোমাকে কি করতে হবে, কীটনাশক দিতে হবে। প্রথম লাইন লিখবা যে পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, পরে এক পয়েন্টে এটা কি কি হয়েছে লিখবা, পরের লাইনে এগুলা লিখবা। হ্যাঁ, 10 দিন পর পর একটু ব্যাখ্যা করে লিখবা, শেষ। চলো এরপরে হচ্ছে যাই আমরা, এই যে এটা হচ্ছে সাইলেজ। শিক্ষার্থীরা একটি বিশেষ ব্যবস্থায় রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে টুকরো করে বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করলো। এই যে বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করলো ঘাসকে টুকরা করে, এটা হচ্ছে সাইলেজ। আচ্ছা, আর গ্রাম অঞ্চলে দেখবা কি, ঘাস শুকানোর পরে বাইধা নেয় না, বাঁধার পরে মাথার উপরে নিয়ে দেখবা, অনেক ছবিতে আমরা দেখি মাথার উপরে নিয়ে ঘাস বেঁধে মাথার উপরে নিয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে হে তৈরি। আর এটা হচ্ছে সাইলেজ, বায়ুরোধী, ওখানে বায়ু থাকবে না, কাটবে আগে ঘাসটাকে, কাটবে, কাটার পরে বায়ু থাকবে না, বাতাস থাকবে না, এমন একটা জায়গায় সংরক্ষণ করবে, এটা হচ্ছে সাইলেজ। আচ্ছা, আঁশ জাতীয় খাবার কি, ওই যে মনে আছে, আবার রিপিট করি, আঁশ জাতীয় খাবার হচ্ছে খাবারটার মধ্যে দানা থাকবে, কিন্তু কি থাকবে, শক্তি কম থাকবে। আচ্ছা, আর সাইলেজ পদ্ধতিতে কি, এই যে এটা হচ্ছে সাইলেজ। এখন বলছে উক্ত পদ্ধতিতে ঘাস সংরক্ষণের সুবিধা কি। আচ্ছা, উক্ত পদ্ধতিতে ঘাস, আগে তুমি বলবা যে উক্ত পদ্ধতি হলো সাইলেজ, এরপরে উদ্দীপকে কি কি হয়েছে একটু লিখবা, লেখার পরে বলবা কি, এই যে দেখো শুকাইলে, আমি তোমাকে একটা জিনিস বুঝাই, হে ভালো নাকি সাইলেজ ভালো, তোমাকে আমি বলি, দেখো হের মধ্যে কিন্তু শুকাইলে আর্দ্রতা চলে যায়, রোদের মধ্যে হইলে রোদের মধ্যে কিন্তু মাঝে মাঝে পুষ্টিগুণটা চলে যাইতে পারে, ঘাসের পুষ্টিগুণটা চলে যেতে পারে, বাট সাইলেন্সটা যদিও একটু কষ্টকর, মানে একটু ধরো কাটা, তারপরে যে বায়ু নাই এরকম জায়গায় সংরক্ষণ করা একটু কঠিন প্রসেস, কিন্তু
এটার মধ্যে কিন্তু ঘাসের যে মেইন শক্তিটা, পুষ্টিগুণটা, সেটা কিন্তু নষ্ট হয় না। এটা কিন্তু সুবিধা, তাই না বলো? এটা কিন্তু কি সুবিধা, পুষ্টিগুণ থাকে এবং ভালো থাকে খাবার, মানে ঘাসটা ভালো থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে গরুকে হচ্ছে বা পশু পাখিকে হচ্ছে তুমি যথার্থ খাবারটা দিতে পারো, পুষ্টিগুণ সহ খাবারটা দিতে পারো, এগুলো ব্যাখ্যা করে দিবা। শেষ? আচ্ছা, শেষ গেল। এবার চলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি আছে? আমরা কিন্তু কয়টা অধ্যায় পড়ছি? প্রথম, দ্বিতীয় এবং লাস্টের তিনটা অধ্যায়। তিনটা অধ্যায়ের মধ্যে একটা পড়ি নাই, ওই যে কোনটা, আহ যে বনায়ন, যেটা, ওটা পড়ি নাই। তাহলে আমরা মোট 5টা অধ্যায় গেছে, তৃতীয় আর চতুর্থ অধ্যায়টা বাকি আছে। চলো দেখি। তৃতীয় চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা একটা জিনিস দেখবো, লবণাক্ততা সহিষ্ণু। চতুর্থ অধ্যায়ের মেইন ব্যাপারটা হচ্ছে লবণাক্ততা। লবণাক্ততা দেখো, তোমার এখানে বলছে যে সুজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলীয় সাতক্ষীরা জেলায়। আচ্ছা, হ্যাঁ, পুষ্টিমান কম হয়, অপচয় হয়, পুষ্টিমান অপচয় হয়। হ্যাঁ, হে 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 ব্যবহার করাটা ভালো না। আচ্ছা, তিনি আবাদি জমিতে স্থানীয় ধানের চাষ করে ব্যর্থ হন। এরপর কৃষি। আচ্ছা দেখো, এখানে বলছে কি যে প্রথমত লবণাক্ত সহিষ্ণু, যেহেতু উপকূল উপকূল সমুদ্র উপকূল যে অঞ্চলগুলো আছে, সেগুলো তো স্বাভাবিক, সেসব মাটিতে লবণ থাকবে, তাই না? তো সেসব মাটিতে যদি লবণ থাকে, তো লবণাক্ত মাটিতে কি ফসল ভালো হবে? হবে না। তো এমন কিছু আহ ফসল আছে যেগুলো লবণাক্ত মাটিতেও ফসল হয়। যেমন এক ধরনের ধান আছে, ধানের নামটা ভালোভাবে লিখে রাখো, বিনা ধান আট। বিনা ধান আট, লেখো বিনা ধান আট। এই বিনা ধান আট, এই ধানের নামটা লিখো, সবাই খাতায় লিখো, কমেন্টে লিখো, বিনা ধান আট। এই বিনা ধান আট হলো কি লবণাক্ত জায়গায়ও চাষ হইতে পারে। আচ্ছা, লিখছো? লিখো। এখন দেখো, লবণাক্ততা সহিষ্ণু ফসল কাকে বলে? এবারে বল, এটা পরীক্ষায় পড়া লাগবে। লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে? লিখো, লিখো, এটা পরীক্ষা লিখো, খাতায় লিখো, তো এক লাইনে লিখো। কি বলবা? লবণাক্ততা সহ্য করতে পারে এমন ফসলকে লবণাক্ত সহিষ্ণু ফসল বলে। এবারে এগুলো কঠিন কিছু? এটি কঠিন কিছু? কোনো পড়া হইলো কৃষি শিক্ষা? কৃষি শিক্ষা কোনো পড়া? ফাউল একটা সাবজেক্ট। কোন মানতিক হইলে মানতাম যে ভাই মানতিক কিছু পারি না, প্রশ্ন পারি না। হাই হাই, এইসব পোলামান কৃষি শিক্ষা নিয়ে কয় ভাই পারি না। হাই রে, লজ্জা লজ্জা। আচ্ছা, বিনাধান আট মনে রাখবা, বিনাধান আটটা হচ্ছে লবণাক্ততা সহ্য করতে পারে। আচ্ছা, তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে? দেখো, তাপমাত্রা যদি বেশি থাকে, মনে করো ওভারহিট, ওভারহিট তাপমাত্রা, একটা ফসল কিন্তু ভালো হবে না। ফসল কি হবে? ফসলটা মানে বেশি তাপমাত্রায় কিছু ফসল আছে ইয়া হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। হ্যাঁ, হচ্ছে দেখবা যে অনেক ফসলের পাতাগুলো হলুদ হয়ে যায়, বেশি বেশি রোদে থাকলে পুড়ে যায়, পাতা পুড়ে যায়। এবং হচ্ছে তাপমাত্রা না হলে, তাপমাত্রা বেশি হলে একটা ফসল ঠিকভাবে উৎপন্ন হইতে পারে না, বৃদ্ধি হইতে পারে না। এগুলো ব্যাখ্যা করবা। শেষ? আচ্ছা, তারপর দেখো সুজিত বাবুর সিদ্ধান্তটা কি সঠিক ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই সঠিক ছিল ভাই। কেন? কারণ একটা লবণাক্ত সহিষ্ণুতায় কি, একটা লবণাক্ত সহিষ্ণু অঞ্চলে তুমি যদি লবণাক্ত সহিষ্ণু কোনো চারা গাছ লাগাও, যেমন বিনাধান আট, বলবা যে বিনাধান আট তিনি লাগাইছে, এটা সিদ্ধান্তটা সঠিক ছিল। বলবা হ্যাঁ সঠিক ছিল, কারণ হচ্ছে লবণাক্ত সহিষ্ণু ইয়াতে অনেক ফসল মারা যায়, ফলে কৃষকরা ইয়া হয়, ক্ষতিগ্রস্ত হয়, হ্যানতেন। কিন্তু বিনাধান আট একটি লবণাক্ত সহিষ্ণু ফসল, এটি চাষ করার ফলে কি হয়, লবণাক্ত অঞ্চলেও ভালো ফসল উৎপাদন হয়। ব্যাস, বলবা হ্যাঁ গেল। এরপরে দেখো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন করো। ওরা কি বলছে? ওরা বলছে যে কি বলছে, এই যে লবণাক্ত, এটা এটা হচ্ছে পরামর্শ দিছে। আচ্ছা, তো এখানে দেখো, লবণাক্ত সহিষ্ণু কিছু তুমি যদি ফসলের নাম বলো। আচ্ছা, ওই ভিডিও, আমার ফোন অফ হয়ে গেছে, এই সাইনটা একটু কষ্ট করে কনসিডার করবো আশা করি, তাহলে বাকি প্রস্তুতিটা ইনশাল্লাহ হয়ে যাবে লাস্ট টাইম। দেখো, সাউন্ডটা একটু কনসিডার করে নাও। দেখো, এখানে তোমাকে কি বলছে, কিছু ফসলের নাম তোমরা যদি লিখতে পারো লিখবা। যে কিছু ফসল আছে, এটাকে বলে কি উচ্চ ফলনশীল উদ্ভিদ, লবণাক্ততা সহিষ্ণু ফসল। যেমন হচ্ছে তোমার
বলতে পারো বিনা ধান 8, বাড়ি আলু 22, বাড়ি 22, বাড়ি আলু 22, বাড়ি 22। তারপর হচ্ছে আখের জাত ঈশ্বরদী, ঈশ্বরদী 39 ও 40। আচ্ছা তারপরে হচ্ছে আরো আছে বৃধান 40 41, ঈশ্বরদী আখ 39 40, বৃধান 40 41, বিনাধান 8, বাড়ি আলু 22। এগুলো যদি লিখতে পারো ভালো, না লিখতে পারলে সমস্যা নাই। আচ্ছা দেখো, হ্যাঁ ডাব, এটা বলবা শেষ। লবণাক্ত ও সহিষ্ণু এখানে শেষ। তোমাকে আমি আরো অনেক কিছু পড়ানো দরকার ছিল এই অধ্যায় থেকে, কিন্তু সবকিছু পড়ানো সম্ভব না আসলে। হ্যাঁ আচ্ছা, এখানে অভিযোজন সম্পর্কে তোমাকে একটা জিনিস বলি। অভিযোজন ব্যাপারটা হচ্ছে, অভিযোজন হচ্ছে তোমার একটা পশু পাখি টিকে থাকার জন্য তার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে অভিযোজন। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবা। এরপরে চলো 4 নম্বর অধ্যায়, এটা লাস্ট অধ্যায়। এটার পরে এই অধ্যায়ের পরে আমরা আর কিছু পড়বো না। দেখো, রহিমা তার 100 শতকের মধ্যে একটা পুকুর আছে, পুকুরটিতে বছরে 4 থেকে 5 ফুট পানি থাকে। তিনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁস এবং মাছের সমন্বিত চাষ নিছে। আচ্ছা মনে রাখবা, হাঁস এবং মাছ একসাথে চাষ করাকে কি বলে বলো? হাঁস এবং মাছকে একসাথে চাষ করাকে বলে সমন্বিত চাষ। লিখো সমন্বিত চাষ, লিখো লিখো সমন্বিত। হ্যাঁ নারিকেল হবে, নারিকেল হবে, নারিকেল হবে। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো সমন্বিত চাষ, এটা কালকে পরীক্ষায় আসবে, আসতে পারে। সমন্বিত চাষ লেখো। সমন্বিত চাষ মানে হচ্ছে হাঁস এবং মাছ এই দুটাকে একসাথে চাষ করলে এটাকে বলে সমন্বিত চাষ। লিখো লিখো লিখো, সমন্বিত চাষ লিখো। সমন্বয়, মিষ্টি আলু, এই তো হ্যাঁ মিষ্টি আলু, মিষ্টি আলু এটা হইতে পারে, মিষ্টি আলু এটা লবণাক্ত সহিষ্ণু এখানে হইতে পারে। লিখো সমন্বিত চাষ। হ্যাঁ ওই যে বাড়ি আলু 22, তারপরে বৃধান 41, এগুলো হচ্ছে লবণাক্ত সহিষ্ণু। এক দুটা লিখতে পারলেই হবে, বিনা ধান 8 তো জানোই। এবার বাড়ি হলে এগুলো লিখবে। হ্যাঁ সমন্বিত, এই বানানটা ভুল করো না, সমন্বিত সমন্বিত, যে নাজমুলের বানানটা ঠিক ছিল। সমন্বিত আছে, হ্যাঁ সমন্বিত, এই বানানটা ঠিক ছিল। সমন্বিত সমন্বিত সমন্বিত, হ্যাঁ। আচ্ছা সমন্বিত হাঁস এবং মুরগি, মুরগি না সরি সরি, হাঁস এবং মাছ, হাঁস এবং মাছকে একসাথে চাষ করাকে বলে সমন্বিত চাষ। এখন বলবো ভাইয়া তাহলে মুরগি কেন না? কারণ হচ্ছে এটা পুকুরের একটা কনসেপ্ট। পুকুরের মধ্যে তুমি মুরগি চাষ করতে পারবা পারবা না, কিন্তু পুকুরের মধ্যে তুমি হাঁস চাষ করতে পারবা। পুকুরের পাশে সাইডে হাঁসের ঘর লাগাই দিবা, তাহলে হাঁসও হবে আর পুকুরে তো মাছ হবেই, তাহলে সমন্বিত চাষ হবে। আচ্ছা দেখো, এবার বলছে কি ঔষধি উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদ, যেসব উদ্ভিদ দিয়ে ঔষধ তৈরি হয় সেগুলোকে ঔষধি উদ্ভিদ বলে। বাস শেষ। ভাই এত কঠিন কিছু পড়ার দরকার আছে? আচ্ছা অসিতেওর মানে কি? অসিতেওর হচ্ছে কলা চাষ করার বা কলার, কলার চারার এক ধর মানে কলার এক ধরনের চারা। এগুলো হচ্ছে কি কিরকম থাকে দেখবা, এক ধরনের চারা থাকে কলার, যেগুলো হচ্ছে কি ওসি মানে হচ্ছে মনে করে রাখবা তীর, তীর মনে রাখবা। যেসব কলার চারা সোজা খাড়া তীরের মতন হয়ে থাকে সেগুলিকে বলে অসিতেওর। প্রথমে বলবা কলার চারার একটি ধরন হচ্ছে অসিতেওর। আচ্ছা বলবা, এরপরে বলবা যে যেই চারার ধরনটা উপরের দিকে খাড়া হয়ে থাকে সেটাকে আমরা বলতে পারি অসিতেওর বা অসিত চারা। এই চারা থেকে কলার উৎপাদন ভালো হয়। বাস বলে দেওয়া শেষ, গেল। এরপরে দেখো হাঁস, হাঁস এবং মাছের অনুপাত। আচ্ছা এটা একটু তোমার দরকার আছে। একটা পুকুর তোমাকে বলছে 120 শতাংশের মধ্যে কয়টা হাঁস এবং কয়টা মাছ থাকতে পারবে। তুমি একটা ছোট অঙ্ক করবা, বলবা কি 1 শতাংশের মধ্যে একটা হাঁস মানে 1 শতাংশের মধ্যে হাঁস থাকবে 2টা, আর 1 শতাংশের মধ্যে কাতলা মাছ থাকবে হচ্ছে 4টা। বুঝছো? কাতলা কার্প এটা থাকবে হচ্ছে 4টা। তাইলে তুমি 120 শতাংশ দিয়ে গুণ করবা, তাহলে 240টা হাঁস। আর কাতলা কার্প হচ্ছে 120 দিয়ে তুমি 4টা যদি গুণ করো তাহলে হচ্ছে কি 120। আচ্ছা এখন ধরো কাতলা মাছ নাই, এখানে তো বলছে কাতলা মাছ, তাই না? কি কি মাছ? হাঁস নিছে আর কাতলা মাছ নিছে। এখন তোমার পরীক্ষায় কাতলা মাছ আছে নাই, তুমি একটু খাতার মধ্যে লিখে রাখো কাতলা মাছ। কাতলা মাছ হয় 1 শতকে 4টা। আচ্ছা আর কিছু মাছের নাম বলি তোমাকে, এগুলো একটু লিখে রাখো, তাহলে এই অধ্যায় থেকে তুমি সমন্বিত চাষ আসলে পারবা। আচ্ছা তুমি লিখো কাতলা মাছ 4টা, হাঁস কিন্তু 2টা, হাঁসের কনসেপ্ট নাই কিন্তু মাছের কিছু কনসেপ্ট আছে। আচ্ছা এবার হচ্ছে তোমার আহ রুই মাছ, যদি রুই মাছ আসে, রুই মাছ, রুই মাছ হয়ে যাবে 8টা। কারণ কি রুই মাছটা একটু বড় হয়, সরি ছোট হয়, কাতলা কার্প একটু বড় হয়, রুই মাছটা একটু ছোট হয়, ছোট মাছ তো একটু বেশি হবে, তাহলে 8টা। লিখছো? কাতলা মাছ 4টা, রুই মাছ 8টা। আরেকটা নাম বলি, সেটা হচ্ছে সরপুটি।
আচ্ছা, স্বরপুটির সাথে 10-এর একটা কানেকশন পাও? স্বরপুটি শুনলে কি মাথায় 10 একটা ভাইব আসে? তাহলে স্বরপুটি প্রতি শতকে হইতে পারে 10টা। বাস এই 4টা মাছের নাম মাথায় রাখো, হয়ে যাবে। শেষ, ক্লাস শেষ। খালি মাথায় রাখো, কাতলা কার্প প্রতি শতকে হইতে পারে 4টা। তারপরে কি, রুই মাছ প্রতি শতকে হবে 8টা। সরপুটি প্রতি শতকে হবে 10টা। আরেকটা হচ্ছে গ্রাস কাপ। দেখো, গ্রাস গ্রাস করে নিবে, সবকিছু গ্রাস করে নিবে সে একলাই। তাহলে গ্রাস কার্প হইলে হবে একটা। আনুমানিক দেওয়া যাবে না, কারণ সঠিক অনুপাত আসবে না তো। আচ্ছা, এরপরে দেখো অনুপাতে কি করছে। অনুপাতে করছে হচ্ছে হাঁস 240 আর মাছ হলো 480। তাহলে 240-এর ডাবল না 80, তাহলে এই পাশে 1 এবং ওই পাশে 2, তাহলে ডাবল ডাবল হইলে অনুপাত হয়ে গেল। বাস, আনসার শেষ। আমাদের সৃজনশীল শেষ। ঘতে কি বলছে দেখি তো, ঘতে কিছু রকমের কর্মকাণ্ডটি মূল্যায়ন করো। বলবা কর্মকাণ্ডটি অস্থির হইছে, মানে আমি বললাম আর কি, বলবা অনেক ভালো হয়েছে। কারণ কি, একটা পুকুরের মধ্যে সে হাঁসও চাষ করতেছে, মাছও চাষ করতেছে, সে হচ্ছে কি আর্থিকভাবে লাভবান হচ্ছে, কম জায়গায় বেশি চাষ করতে পারতেছে। হ্যাঁ, সে স্বল্প প্রযুক্তি দিয়ে ভালো চাষ করতে পারতেছে। এবং এই পজিটিভ দিকগুলো আলোচনা করে দিবা। প্রথম কাপে বলবা, প্রথম প্রথম লাইনে তুমি উদ্দীপকটা তুলবা, পরের লাইনে তুমি ইয়েগুলো বলবা হচ্ছে। আচ্ছা, গ্লাস কাপ না, গ্লাস না, গ্রাস, গ্রাস কার্প। গ্রাস কার্প, গ্রাস কার্প হচ্ছে একটা থাকে প্রতি শতাংশে। ঠিক আছে, তাহলে ক্লাস হচ্ছে এটাই। এই পর্যন্ত ছিল। 1 ঘন্টা 36 মিনিটের ক্লাস নিছি। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হয়েছে। কালকে পারবি কিনা ভাই বল, এই যে ক্লাসটা নিছি কালকে পারবা কিনা ভাই বল। বনায়ন আর পড়াবো না, হ্যাঁ শেষ, ক্লাস শেষ। পড়ো, বলো পারবা কিনা, কয়টা বাজে, বলো পারবা কিনা, বলো পারবা কিনা বলো। ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এখান থেকে আসলে তো পানি পানি। শোনো, আমি অনেক কিছু তোমাদেরকে বাদ দিয়ে পড়াইছি, সবগুলো আসবে এরকম না, বাট 5টা সৃজনশীল আমি আশা করি এখান থেকে আসবে। তোমার তো 8টা সৃজনশীল দরকার নেই, 5টা দরকার, দেখি না কি হয়। ইনশাল্লাহ পারবো। ওকে, পিডিএফ গুলো আমি ক্লাসের মধ্যে হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের জন্য না, হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপ ছাড়া দিব না। আচ্ছা, ওকে। যারা হোয়াটসঅ্যাপে নাই, জয়েন হয়ে নিও, অথবা আমাদের যে ইনবক্সে নক দিও, পিডিএফ পেয়ে যাবা। ওকে, ক্লাসটা শেষ করতেছি, পড়তে বসো, আর নতুবা যা ইচ্ছা করো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, এবং সর্বশেষ প্রস্তুতি যদি কিছু নেওয়া হয় নিও। সকালে উঠে ফজরের পর বাকি পড়া পড়ো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা পরীক্ষা ভালো হোক, আমার জন্য দোয়া করবা।